বেডশিট কিংবা শাড়ি থেকে শুরু করে যে যা পেয়েছেন অনেকেই তা নিয়ে গিয়েছেন। চেয়ার পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। আবার এও দেখেছি চালিয়ে দেয়া হয়েছে। আমরা এও কোনো ক্ষেত্রে খবর আসছে যে অনেক জায়গায় হতাহতের ঘটনাও ঘটেছে সোশ্যাল মিডিয়াতে যা আসছে। আমরা এই সমস্ত বিষয়ে কথা বলবো যে এই যে ছাত্র এবং যুবক এবং সকল শ্রেণী পেশার মানুষের যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের পর আজকের ১ম দিনের কয়েক ঘন্টার যে চিত্র আমরা বাংলাদেশে দেখেছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছেন এবং যাদের ডাকে এই পুরো আন্দোলন আজকে সফলতার মুখ দেখেছে, সারা বাংলাদেশ যাদের পেছন ছুটেছে তাদেরকে শুরু করার জন্য। আজকে মাত্র কয়েক ঘন্টা পর এই অরাজকতা, এই লুটতরাজ, হানাহানি, প্রতিশোধ এবং অগ্নিসংযোগ, বিশেষ করে যারা সংখ্যালঘু কমিউনিটির মানুষ আছেন, বিশেষ করে হিন্দু কমিউনিটির যে সমস্ত ভাই এবং বোনেরা বাংলাদেশে আছেন, তাদের মন্দির পুড়িয়ে ফেলা হচ্ছে। এই জন্য তাদের আন্দোলন করা হয়েছিল কিনা এবং এই বাংলাদেশী তারা অর্জন করতে পেরেছিলেন কিনা। ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ বলছেন যে বাংলাদেশ আবার স্বাধীন হলো। স্বাধীনতার পরের যে স্বাদ, এটিও তারা বলছেন যে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। এই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশ এখন যাচ্ছে কিনা তা নিয়ে কথা বলবো। আমাদের সাথে এই মুহূর্তে দুজন ছাত্র নেতৃবৃন্দ আছেন যারা এদেশ থেকে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছেন। আমাদের হাতের ডানে আছেন আব্দুল হাসিব, যিনি ডি মনফোর্ড ইউনিভার্সিটির অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথেও তিনি জড়িত। হাসিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। হাতের বামে আছেন নাফু নাজা, যিনি এর আগে আমাদের এই অনুষ্ঠানে এসেছিলেন। এই বৈষম্য বিরোধী, কোটা বিরোধী আন্দোলন যখন শুরুতে ছিল, তিনি আমাদের একটি অনুষ্ঠানে এসেছিলেন। ইউনিভার্সিটি অফ রোহ্যাম্পটন থেকে তিনি আসছেন এবং তিনি ল নিয়ে পড়াশোনা করছেন। নাজা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমি আপনার কাছ থেকে জানতে চাই, আপনি এই আন্দোলন যখন তুঙ্গে, তখন আপনি এসেছিলেন এবং আপনি আপনার প্রেক্ষাপট বর্ণনা করেছিলেন এবং আপনি বলছিলেন যে আসলে কোন পরিস্থিতির দিকে যাচ্ছে বাংলাদেশ এবং কি প্রত্যাশা করছেন ছাত্ররা, আপনি তা বর্ণনা করছিলেন। আমি এখন আজকের দিনের পরিস্থিতির পর প্রথমে জানতে চাইবো ছাত্র আন্দোলন সফল হলো কিনা, এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া জানতে চাইবো। তবে তার আগে আমাদের সাথে ভার্চুয়ালি আমাদের সাথে একজন অতিথি আছেন, যিনি বাংলাদেশ থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন, প্রফেসর মানস চৌধুরী। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে তিনি যোগ দিয়েছেন, প্রফেসর অফ অ্যানথ্রোপোলজি। জনাব মানস চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আপনাকে ডাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। এত গভীর রাতে, আমি নিশ্চিত আপনাদের অনেক ব্যস্ততম দিন গিয়েছে, অনেক আপনাদের জন্য অনেক উত্তেজিত একটি দিন গিয়েছে, অনেক অ্যাংজাইটির একটি দিন গিয়েছে, তারপরে আপনি যোগ দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আমি আপনার কাছে আসার আগে আমাদের এখানে একজন তরুণ প্রজন্মের প্রতিনিধি আছেন, নাফু নাজা, আপনার কাছে একই প্রশ্ন করব। আপনারা আন্দোলন করেছেন ব্রিটেন থেকে এবং আজকে যে মোমেন্টটি বাংলাদেশে আমরা পর্যালোচনা করলাম, এই পর্যালোচনার প্রেক্ষিতে আমি প্রথমে জানতে চাইবো আপনার প্রতিক্রিয়া। আবারও আপনাকে কেমন করার জন্য আমি প্রথমেই বলবো, আমরা ছাত্র জনতা আমাদের অনেক কষ্টের এবং অনেক রক্তের বিনিময়ে আমরা আমাদের স্বাধীনতা আবার পুনরুদ্ধার করতে পেরেছি। কিন্তু আপনি যেটা বললেন শুরুতে, যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করাটা কিন্তু কঠিন। আমরা অর্জন ঠিকই করেছি, কিন্তু আমাদের এখন পরবর্তী পদক্ষেপ আমাদের হচ্ছে আমরা কিভাবে এটা রক্ষা করতে পারবো। কারণ আমরা দেখেছি আমাদের সমন্বয়করা তারা স্বাধীনতার ঘোষণার পরে যেমন লং মার্চ ঢাকাতে যেভাবে মানুষ ছুটে এসেছে এবং সারা বাংলাদেশের মানুষ যেভাবে স্বাধীনতার আন্দোলনে যারা জয়েন করেছে, তারা যেমন 1971 সালের স্বাধীনতার জন্য যেমন তারা লড়েছে, এবার 2024-এ এসেও কিন্তু তারা সেই স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে উৎসুক ছিল এবং তারা কিন্তু সেটা করেছে। এখন বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, আমরা উল্লাসে মগ্ন, ঠিক আছে, বাট আমরা একই সাথে আমাদের দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমরা নিয়ে এখানে বসে আছি যে আমাদের সংখ্যালঘু মানুষ থেকে শুরু করে যারা বিরোধী দলীয় যারা ব্যক্তিত্ব, তারাও তো মানুষ। তাদের উপর যে আক্রমণ, এই যে আক্রমণটা হচ্ছে, বা এটা কোনো রাজনৈতিক কোনো চক্রান্ত কিনা বা এর সাথে কারা জড়িত,
এর সুষ্ঠু তদন্তের আমরা দাবি জানাচ্ছি। এবং আমাদের ছাত্র সমাজের স্বাধীনতার নিশ্চয়ই লক্ষ্য ছিল না বা স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের চিত্র এমন হওয়ার। থ্যাংক ইউ। আসবো আপনার কাছে। প্রফেসর মানস চৌধুরী, আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আজকের দিনের পর্যবেক্ষণ আপনার, কোন পরিস্থিতিতে আজকের দিনটি বাংলাদেশে আসলো? মনে হয় না যে এত সহজে একটা বিষয় নিয়ে মানে একটা একটা ওয়ান লাইনার কোন ধরনের পর্যবেক্ষণ করা সম্ভব। প্রথম বিষয় হচ্ছে যে যেহেতু আপনি আপনি আপনার উপস্থাপনাতেই এবং আমাদের আলোচকও বললেন এই অভ্যুত্থান উত্তর কালের যে পরিস্থিতিটা যেটি সামনে চলে এসছে এবং সত্যি সত্যি এখন 12 ঘন্টা পরে বসে আর ঠিক দুপুর দুটোর অনুভূতির সমেত কথা বলা একই রকম সম্ভব না। একটা তো হচ্ছে যে আমি প্রথম বলবো যেটা যে বিভিন্ন রকমের সংগঠনের রাজনৈতিক সংগঠন সমেত, আওয়ামী লীগের কথা আমি বলছি না কারণ এটা বলাই বাহুল্য যে আওয়ামী লীগ একটা প্রোপাগান্ডার মধ্যে ছিল, এক ধরনের প্রস্তুতির মধ্যে ছিল এবং টিকে যাবে সেই অর্থে ছিল আওয়ামী লীগের হেডকোয়ার্টার, সাধারণ কর্মীদের কথা, নিরীহ কর্মীদের কথা। কিন্তু অন্য যে সকল রাজনৈতিক দল, এখন তালিকা ধরে বলার কোনো মানে হয় না, আমরা জানি ছোট সংগঠন, বড় সংগঠন, যাদের দীর্ঘদিনের ঐতিহ্য আছে, রাজনৈতিক সংগঠন যাদের দীর্ঘদিনের ঐতিহ্য আছে, সাংস্কৃতিক সংগঠনে আপনি যদি লক্ষ্য করেন 16 তারিখ পরবর্তী যে উত্তাপগুলো রাজনৈতিক ভাবে, কারণ যারাই বলুন না কেন শিক্ষার্থীদের আন্দোলন অরাজনৈতিক, আমি ঠিক তাদের দলে নই যে দাবি উত্থাপনকে অরাজনৈতিক। দাবি উত্থাপন খোদ একটা রাজনৈতিক, আচ্ছা নামকরণে না যাই, তাহলে উত্তাপগুলো কিন্তু দিনের পর দিন বাড়ছিল। 24 তারিখ 25 তারিখ এই যে একটা অপ্রস্তুতি, আমি প্রথম প্রতিক্রিয়া করব যেটা হয়তো একটা শব্দ খুঁজলে বলবো যে বিষাদ, যে এতগুলো সামাজিক সাংস্কৃতিক সংগঠন স্থানীয় পর্যায়ে আছে, মহকুমা পর্যায়ে মানে যেটাকে আমরা উপজেলা বলি, উপজেলা পর্যায়ে আছে, জেলা পর্যায়ে আছে, জাতীয় পর্যায়ে আছে। তার মানে লোকজন দেখছিলেন, এটা কিন্তু আচমকা কিছু না। বলাই বাহুল্য শেখ হাসিনা কবে যাবেন, হেলিকপ্টারে যাবেন নাকি এটা বা দেশে থাকবে, কিন্তু এইটা যে একটা সংঘবদ্ধ আন্দোলন এবং ক্রমাগত শক্তিশালী হচ্ছে, যদি এই পর্যবেক্ষণ থাকে তাহলে কিন্তু আসলে প্রস্তুতিটা আরো বেশি থাকবার জনসমাজে দরকার। এটা বিষাদের প্রথম অনুভূতিটা এভাবে বলতে হচ্ছে, 12 ঘন্টা পরে কথা বলছি। ওকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি পালিয়ে গেছেন নাকি দেশ ছেড়েছেন? এটা নির্ভর করে আমরা কিভাবে দেখি। আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, আমি মনে করেছি এটা পালিয়ে যাওয়া। এখন যদি এভাবে চিন্তা করি, পালিয়ে যাওয়া না হতো যখন কিনা তিনি এই আন্দোলনকে অ্যাড্রেস করতে পারতেন এবং অন্য সময়ের ভেতর আপনারা অনেকেরই মনে পড়বে যে 83 সালে যখন আওয়ামী লীগ নতুন করে শুরু করে 75 হত্যাকাণ্ডের পর, আওয়ামী লীগের জন্য যাত্রা খুব কুসুম মানে আরামের ছিল না এবং সে তারপরে ধীরে ধীরে একটা রাজনৈতিক দল, তার যে লেগাসি একেবারে পাকিস্তান আমল থেকে, এই রাজনৈতিক দলটার আপনি দেখতে পাচ্ছেন নিকট ভবিষ্যতে তার কোনো ক্রেডিবিলিটি, তার কোনো মানে গ্রহণযোগ্য ভাবে একটা জনদরবারে রাজনীতি করবার যে সামর্থ্য, সেটাকে নষ্ট করে দিয়ে গেলেন, মানে বলা যায় তো। তো সেই অর্থে বলতে গেলে যদি যদি তিনি ময়দানে থাকতেন, অভিযোগগুলো গ্রহণ করতেন, কিছু খণ্ডন করতেন, কিছু মোকাবিলা করতেন, তাহলে বলা যেত যে উনি পালান নাই। এটা পালিয়েছেন এবং শুধু পালিয়েছেন বললে এটা সবটা বোঝানো যায় না। আমার মনে হয় যে সেনাবাহিনী এই মধ্যস্থতাটাই করেছে, আমি বলবো না যে আলোচনা করে করেছে, যেখানে কিনা শিক্ষার্থীদেরকে ওরা ব্যাপক হারে আক্রমণ করেন নাই, সেনাবাহিনীর কথা বলছি, নয়। এবং আমি এও মনে করি পুলিশকে ডাম্প করেছেন তারা, মানে অরক্ষিত রেখে দিয়েছেন এবং একই সাথে প্রধানমন্ত্রীকে মানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটা নিষ্কণ্টক বিদায়ের সুযোগ করে। কিন্তু আমাকে যদি জিজ্ঞাসা করেন সেনাবাহিনীর হাতে আর কি অপশন ছিল, সেটা আরেকটা আলোচনা হবে। আমি আপাতত আপনার প্রশ্ন জানাবো। চমৎকার বিশ্লেষণ, অর্থাৎ সেনাবাহিনী সুযোগ করে দিয়েছে ছাত্রদেরকে, কিংবা তাদের সাথে একটি সৌহার্দ্যপূর্ণ একটি বোঝাপড়া ছিল, পুলিশকে অরক্ষিত রেখেছেন এবং এই সুযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি সেফ এক্সিটের ব্যবস্থা করে দিয়েছেন। এবং আমি তাই মনে করি। আপনার কাছে কি মনে হয় এই সেফ এক্সিট ব্যবস্থা করে দেয়াটা এখানে সাবেক প্রধানমন্ত্রীর সাথে বোঝাপড়ার মাধ্যমে হয়েছে, বা জোর জবরদস্তির মাধ্যমে হয়েছে, অথবা তিনি নিজের থেকেই যেতে চেয়েছেন, অথবা সেনাবাহিনী সশস্ত্র বাহিনী বাধ্য করেছে? এক হচ্ছে এখানে এগুলো ধরেন অনেকগুলোই হবে যেগুলোকে আমরা বলি স্পেকুলেশন, রাজনৈতিক অনুমান।
কিন্তু এই অনুমানগুলো প্রায়শই অব্যর্থভাবেও করতে পারবো আমরা, যেটাকে জানেন আপনি ডিডাকটিভ মেথডে করা যায়। এখন যেহেতু আমরা নিয়োগগুলো জানি, মানে সেনাবাহিনী সেনা প্রধানের নিয়োগ কিভাবে হয়েছে, এগুলো এখন বহুল চর্চিত। আমি শুধু বিরক্তি করতে চাচ্ছি না। বিচার বিভাগ বলুন, বহু মাস ধরে আলোচনা হচ্ছে। ডিনায়ালে কেউই ছিলেন না। সবাই জানতেন ওরা ছিলেন প্রোপাগান্ডাতে, আমি বলছি হেডকোয়ার্টার। আর ডিনায়ালে ছিলেন সত্যি সত্যি সাবেক কিছু বিশ্বাসী লোক। আমাদের আওয়ামী লীগ এরকম হতে পারে না, আপনি জানেন এরকম লোকজনের সাথে আপনি পরিচিত। তো এখন বাস্তবতাটা হলো যে এটা যখন চলছিল তখন আসলে আমরা এইভাবে বরং চিন্তা করি, সেনাবাহিনীর হাতে অপশন কয়টা ছিল। একটা অপশন ছিল এই বিপুল ধরনের তারুণ্য যার সাথে শ্রমিকরাও যুক্ত হয়েছে। যদি একটু ঠান্ডা মাথায় আমরা দেখতে থাকি, প্রচুর বেকার শ্রমিকরা যাদের বয়সও খুব কাছাকাছি। আরেকটা পর্যায়ে এসে প্রচুর আপনার গরিব মানুষজন, আরেকটা পর্যায়ে এসে অভিভাবক, একদম সচ্ছল অভিভাবকরা। এই যে যেগুলোকে না একটা অভ্যুত্থানের চরিত্র হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে, এই সংযোগগুলো তো উনি গেছেন আচমকা, কিন্তু সংযোগগুলো তো চলছিল। ফলে সেনাবাহিনীর জন্য কিন্তু এই বিপুল যে বিক্ষোভ সংক্ষোভ, যেটা কিনা এই ছাত্র সমন্বয়করা নেতৃত্ব দিয়ে তৈরি করতে সক্ষম হয়েছেন গত দিনগুলোতে, সেটার সামনে তাদের জন্য অপশন ছিল নির্বিচারে আরো মানুষ মারা, যা পুলিশ অলরেডি করছে। তো আমি মনে করি যে এগুলো এটাকেও আমি দেখি রাজনৈতিক চয়েস হিসেবে। অন্য একজন যদি বলেন না এটা রাজনৈতিক চয়েস না, এটা স্ট্র্যাটেজিক চয়েস, এটা নিয়ে তর্ক করতে বসবো। কিন্তু তাদের হাতে চয়েস ছিল আসলে কয়েকটাই মাত্র। আমি মনে করি তারা অপেক্ষাকৃত রক্তপাতহীন চয়েসটা বেছে নিন। এটা আন্তর্জাতিক কারণ থাকতে পারে। দ্বিতীয়ত আপনার লাগাতার মারতে থাকা যে কোনো সহজ কাজ কিংবা ক্লান্তি মানে অক্লান্ত ভাবে করা যায় তাও তো নয়। এবং সেটাও যে নতুন নতুন মেস, মানে যেটা বলি আমরা নতুন নতুন ধরনের আপনার বিপর্যস্ততার জন্ম দেয়, সেখান থেকে তো বেরোতে হবে। সেক্ষেত্রে আমি মনে করি গত ৩-৪ দিন সেনাবাহিনীর কেটেছে খুবই আহ ব্যস্ত সময়। সেনাবাহিনী নিজেদের মধ্যকার তর্কাতর্কি করতে বলে আমি মনে করি। আমি এও মনে করি যে ওনারা একটা সিদ্ধান্তে অনেক কাঠখড় পোড়াতে, আমি মনে করি উপরন্তু ওয়াকার সাহেব সেনা প্রধান তার মানে এই শেখ হাসিনার জন্য একটা নিরাপদ রাস্তা বের করবার একটা মানে নিতে হয়েছে, সেটা তার একটা প্রতিশ্রুতির অংশ করে। এবং রক্তপাত না ঘটনা, যদি এইভাবে চিন্তা করে দেখেন গণভবনে যা হলো, ওই পরিস্থিতিতে ওখানে শেখ হাসিনা এবং তার পারিষদ মিত্ররা থাকার মানে এটা তো এই পরিণতিটা তো সেনাবাহিনী অন্তত জানেন। সমাজের পরিণতিটা নাও জানেন, গণভবনে কি হতে পারে তারা যা জানেন। ফলে আমি মনে করি যে এগুলো অনেকগুলো অপশন লাগাতার আলাপ করার মধ্য দিয়ে তারা একটা নিয়তিতে বা পরিণতিতে পৌঁছেছেন, যে পরিণতিটা তারা মনে করেছেন। আমি বলছি সেনা সদর দপ্তরের উচ্চতর কর্মকর্তারা, ওয়াকার সাহেব সমেত, যেটা মনে করেছেন এই মুহূর্তে অপেক্ষাকৃত কম ক্ষয়ক্ষতি সকলের জন্য। এটা বলা যেতে। চমৎকার বিশ্লেষণ। আমি আবারও আসছি আপনার কাছে প্রফেসর মানস চৌধুরী। আমাদের আরেক অতিথি আছেন এখানে, তরুণ প্রজন্মের প্রতিনিধি হাসিব। আপনি কিভাবে জড়িত ছিলেন এই আন্দোলনে? ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমরা আমাদের প্রথম আমাদের লেস্টারে মনফোর্ট ইউনিভার্সিটি থেকে আমরা ইন্টারন্যাশনালি প্রটেস্ট করার আমরা শুরু করেছি। মানে বাংলাদেশ থেকে যখন হচ্ছে যে ইন্টারনেট ব্ল্যাক আউট থেকে শুরু করে সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে, তখন আমরা ইন্টারন্যাশনাল মিডিয়া অথবা আন্তর্জাতিক গণমাধ্যম অথবা আন্তর্জাতিক মানুষদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা আমাদের ইউকে অথবা ইউএসএ থেকে শুরু করে যতগুলা দেশ রয়েছে যেখানে আমাদের আন্তর্জাতিক ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে, আমরা প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে আমরা চেষ্টা করেছি আমাদের দেশের আমাদের যে ছাত্রছাত্রীরা আছে তাদের দাবিগুলো তুলে ধরার জন্য বিভিন্ন প্লে কার্ডের মাধ্যমে এবং এরকম ভাবে। এবং আমি পার্সোনালি আমার হার্ড আর্ন মানি দিয়ে আমি চেষ্টা করেছি আমাদের যে বাংলাদেশি স্টুডেন্ট আছে তাদেরকে সহযোগিতা করার জন্য, ফান্ডিং করার জন্য। বাংলাদেশে? জি, আচ্ছা। এবং এখানেও সবকিছু মিলিয়ে এখানে একটা এখানে মানে যারা আন্দোলন করছেন বা বিভিন্ন কাজে অংশ নিচ্ছেন। জি অবশ্যই। তারপরে হচ্ছে যে আমরা কিন্তু আমরা যখন আন্দোলন করি তখন আমাদের অনেক রিস্কি থাকে। সবার একটি মানে প্রশ্ন থাকতে, এবং এই প্রশ্নটি আমি যে নেক্সট আপনাকে, আপনি বাংলাদেশ থেকে বাইরে, এবং আমি নিশ্চিত যে বাংলাদেশের যে কোনো স্টুডেন্টের তুলনায়, ইউনিভার্সিটি বিশেষ করে পাবলিক ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করছেন তাদের তুলনায় আপনি অনেক বেটার একটি অবস্থানে আছেন, যেখানে আপনার পড়াশোনা এবং আপনার কাইন্ড অফ আপনি যদি পার্ট টাইম জব করে থাকেন এন্ড ইওর ডে টু ডে অ্যাক্টিভিটিস মানে অনেক সিকিউর, প্রবাবলি এ বিট কমফোর্টেবল
হওয়ার কথা। অবশ্যই। এখন আপনি কেন উদ্বুদ্ধ হয়েছেন যে বাংলাদেশে এই যে ছাত্ররা আন্দোলন করছে, এই ছাত্রদের আন্দোলনের সাথে আপনার জড়িত হওয়া প্রয়োজন? আপনি তো ওখানে মাঠে নেই। আপনি হয়তো যারা সমন্বয় কিংবা যারা আন্দোলন করছেন তাদেরকে হয়তো কয়েকজনকে চিনেন, কিন্তু হাজার হাজারকে তো চেনার কথা না। আপনাকে কি উদ্বুদ্ধ করেছে? এখন জিনিসটা হচ্ছে, আন্দোলন তো শুধু বাংলাদেশে যারা আছে তাদের একার না। আন্দোলন আমাদের সবার। আ যেমন এ আমাদের আন্দোলনটা শুরু হয়েছে কোটা সংস্কার বিষয় নিয়ে। তো কোটা সংস্কারের বিষয়টা যদি আ মানে এটা ঠিক হওয়ার পরে আমরা যদি দেশে যাই, আমরাও অবশ্যই সেটার সুফল ভোগ করব। এবং হচ্ছে যে আমাদের বাংলাদেশের আমাদের যারা স্টুডেন্ট আছে, আমাদের ছাত্র সমাজ, সবাই হচ্ছে রাস্তার মধ্যে আ গুলি খেয়ে মারা যাচ্ছে। তারপর তাদের উপর অত্যাচার, নির্যাতন, তাদেরকে যেভাবে পারে এভাবে মারতেছে। আ বিভিন্ন আ পুলিশ থেকে শুরু করে সবাই। আমরা তো এভাবে বসে থাকতে পারি না। আমরাও বাংলাদেশে পড়াশোনা করেই এখানে এসেছি। আমরা অবশ্যই আমাদের সাথে বাংলাদেশ সবসময়, আমি আমি ইউএসএ থাকি, আমি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতেছি। আমি নাসাতে গেলেও বাংলাদেশ আমার সাথেই থাকবে। বাংলাদেশ সবসময়, আমি বাংলাদেশের সাথেই আছি। আমরা ছাত্র সমাজ সবসময়ই এক। আমরা যেখানেই পড়াশোনা করি। সুতরাং বাংলাদেশের আন্দোলনে শরিক হয়েছেন আপনি, যে বাংলাদেশের সিস্টেমকে জি, আপনি একটু নাড়া দেওয়ার জন্য, এবং একই সাথে আপনি বলছিলেন যে আপনি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার নিয়ে পড়াশোনা করছেন। জি, প্রবাসে যারা ছাত্রছাত্রী আছেন তারা, আমি নিজে ওভারসিজ স্টুডেন্ট ছিলাম। জি, আমার কাছে মনে হয় বৃহৎ অংশ, জি, এবং প্রবাবলি মোর দেন 80% জি, স্টুডেন্টস তারা প্রবাসেই থেকে যান। জি, কারণ এখানে যখন আপনি গ্র্যাজুয়েশন, ব্যাচেলর কিংবা মাস্টার্স কিংবা কেউ যদি পরবর্তী পিএইচডি করে, জি, যে বয়সটা শেষ করবেন আপনি, এবং ওই বয়সে আপনার যে এক্সপেকটেশন থাকবে একটা জবের জন্য, জি, ইফ ইউ গো ব্যাক টু বাংলাদেশ ইন টার্মস অফ আপনার ফিনান্সিয়াল রিমুনারেশন অথবা ফিনান্সিয়াল যে বেনিফিট, ওই বেনিফিট কম্পেয়ার করলে অনেকেই পছন্দ করেন যে এখানে জি, থাকতে, এবং জি, এখানে থেকে যতদূর সম্ভব বাংলাদেশকে সহায়তা করার ততটুকু অবশ্যই, করেন। অবশ্যই। এখন যে এই যে নতুন প্রজন্মের একটি স্লোগান হচ্ছে যে আপনার রিভার্স ব্রেইন ব্রেইন, Yeah, যারা বিদেশে আছেন তারা অনেকে অফার করছেন তাদের সার্ভিস বাংলাদেশের এই যে নতুন প্রজন্মের জন্য জি, বাংলাদেশের সার্ভিসকে তারা অফার করছে, জি, এবং নতুন প্রজন্ম আজকে যে পরিণতিতে বাংলাদেশকে নিয়ে গিয়েছে, জি, এই পরিণতিতে এখন নতুন বাংলাদেশ করতে হলে জি, নতুন আইডিয়াস প্রয়োজন, নতুন এনার্জি প্রয়োজন, এন্ড আই থিঙ্ক স্কিলসও প্রয়োজন। অবশ্যই। এটা কি পসিবল? আজকের যে অরাজকতা আমরা দেখলাম, গত ১০-১২ ঘন্টায় যে অরাজকতা দেখলাম, ইন রিয়াল ফ্যাক্ট গতকালকে আম গতকালকে আজকে ৮টা ২৬, এখন ৮টা ২৬ বাজছে ইউকেতে। গতকাল রাত ৮টা ২৬ এবং আজকের রাত ৮টা ২৬, মাঝখানে প্রফেসর আ যেটি বলেছেন যে ২টার সময় যে ঘটনাটিগুলি ঘটেছে, এই ১-২ ঘন্টা ব্যতীত, এই জি। ১-২ ঘন্টার অনুভূতি ব্যতীত গতকাল রাত ৮টা ২৬ যে অরাজকতা ছিল, আজকের রাত ৮টা ২৬ যে অরাজকতা হচ্ছে বাংলাদেশে। হোয়ার ইস দ্য ডিফারেন্স? কি ডিফারেন্স? এখন বিষয়টা হচ্ছে, আমরা আমরা সাধারণ ছাত্রছাত্রী যারা আছে, আমরা আমাদের দেশ স্বাধীন করেছি। মানে হচ্ছে যে আমাদের এক দফা দাবি ছিল, অথবা আমাদের এর আগেও যেসব দাবি ছিল, আমরা সেটা পেয়েছি। কিন্তু আমরা মিষ্টি বিতরণ করেছি, আমরা মিষ্টিও খেয়েছি। কিন্তু এখন যেটা হচ্ছে, এখন আমাদের ছাত্র সমাজ কিন্তু এটা করছে না। কোনো শিক্ষিত মস্তিষ্কর কোনো মানুষই এরকম লুটপাট, তারপরে বিভিন্ন, যেমন হিন্দু, অগ্নিসংযোগ। জি, আপনার বিভিন্ন সম্প্রদায়ের মন্দিরে গিয়ে ভাঙচুর করা, অগ্নিসংযোগ করা, অথবা যারা বিরোধী দলীয় আছে, আমাদের তো কখনোই আমাদের প্ল্যান ছিল না যে যারা বিরোধী দলীয়, যারা আমাদের যে প্রিভিয়াস গভর্নমেন্ট, আওয়ামী লীগ, আওয়ামী ছাত্রলীগ। লীগ, জি, আমাদের তো কখনোই প্ল্যান ছিল না যে ওরা যদি চলে যায়, আমাদের এক দফা দাবি যদি হয়ে যায়, আমরা ওদের ঘরে গিয়ে ভাঙচুর করব অথবা ওদেরকে মেরে ফেলবো। আমাদের এমন কোনো প্ল্যানই ছিল না, এবং আমাদের ভবিষ্যতেও নাই। কিন্তু এখন যেটা হয়েছে, এখন এটার মানে আমাদের যে ছাত্র সমাজের মধ্যে, অথবা পাশাপাশি এখন কিছু কুচক্র, অথবা আহ, মানে ওরা হচ্ছে যে ভাঙচুর থেকে শুরু করে এগুলা করার ট্রাই করতেছে। তা আমাদেরকে অবশ্যই এটা বন্ধ করতে হবে। আমরা অলরেডি আমাদের গ্রামাঞ্চল থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে আমরা ছাত্রদের ভাইদের সাথে আমরা যোগাযোগ করছি। আমরা সবসময় আমরা চেষ্টা করছি কানেক্টেড থাকার জন্য, যে এরকম ভাবে কোনো কিছু যেন না করতে পারে।
প্রত্যেকটা বেশিরভাগ জায়গাতেই হচ্ছে মন্দিরের মধ্যে আমরা আমাদের কিছু সংখ্যক ছাত্রদেরকে আমরা পাহারা দেওয়ার জন্য আমরা সেই ব্যবস্থা করে রেখেছি। কিন্তু আমাদের এখন বের করতে হবে কারা এই কাজগুলা করছে। 100% সত্য, আমাদের ছাত্র সমাজ কখনোই এটা করতে পারে না। আমরা এটার জন্য আমরা কখনো আমরা আন্দোলন করিনি, আমরা প্রটেস্ট করিনি। এটা প্রফেসর মানুষ, আপনার কাছে এই যে আপনি বলছিলেন যে আপনার দুপুর 2টার বা 12টার দিকে যে অনুভূতি আর এখনকার অনুভূতির মধ্যে হয়তো আপনার পার্থক্য আছে। আমি স্পেসিফিক্যালি এই বিষয়টি, দুটি বিষয় আপনার কাছে জানতে চাই। একটি হচ্ছে আপনার কাছে কি তথ্য আছে, আমরা পত্রিকাতে যা দেখতে পাচ্ছি, এবং আমি মনে করি না যে পত্রিকাতে এখনই সব সঠিক তথ্য আমরা পাচ্ছি, কারণ সোশ্যাল মিডিয়াতে যে অনেকটা সরেজমিন যে চিত্রগুলি আসছে, সেই চিত্রগুলির সাথে পত্রিকার খবরের অনেক পার্থক্য আছে। অনেক ক্ষেত্রে এখনো আসছে না, সম্ভবত ইন্টারনেট কিংবা হয়তো অনেক সাংবাদিক নিরাপত্তার কারণে এখনো কাজ করছেন না। আপনার কাছে কি তথ্য আছে যে বাংলাদেশে বিভিন্ন জায়গায়, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ কিংবা তাদের টেম্পল বা মন্দির যেভাবে আক্রমণ করা হচ্ছে, সেটি কি এই ছাত্র আন্দোলনের সাথে যারা জড়িত তাদের ইন্ধনে হচ্ছে কি না, তাদেরকে তাদের এই আন্দোলনকে পুঁজি করে অন্য কোনো একটি গোষ্ঠী করছে? মানে আওয়ামী সরকারের মন্ত্রীরা যে কোনো হামলার পরে বলে দিতেন যে কারা করেছে, ওনাদের হিসাব আলাদা। তো বিষয়টা হলো যে আসলে তো সত্যি সত্যি আপনি ঢাকায় বসে বিভিন্ন প্রান্তে কারা করছেন এইটা যদি আমাকে বলেন, এটা কারা করছেন এই গবেষণাও বা এই তদন্ত, যেমনটা আমাদের ছাত্র সংগঠক বললেন, ওরাই বেস্ট পারবেন। দেখেন, এরকম একটা রেজিমকে চ্যালেঞ্জ ছড়া এবং তারপরে আপনার ক্রমাগত এতগুলো প্রাণ ঝরে যাওয়ার পরেও সেই একই দ্রোহ বজায় রাখা, সাহস বজায় রাখা, চ্যালেঞ্জ করতে থাকা, যা কেউ কখনো ভাবে নাই, যা অফিসিয়াল রাজনৈতিক দলগুলো পারেনি, তা তারা পেরেছেন। তাদের এই তৃণমূল পর্যায়ের, এবং যদি আমরা বলি নেটওয়ার্কিং এর শক্তিমত্তা। আচ্ছা, আরেকজনের গলা শুনতে পাচ্ছেন, সরি। আচ্ছা, তো এই যে এই শক্তিমত্তার কারণেই আমি মনে করি যে তৃণমূল পর্যায়ের তথ্য বিশ্লেষণের জন্য ওরা আমার থেকে ভালো জায়গায় আছেন। আমি বড় জোর একটা ফোন রিসিভ করছি। এখন সেটা প্রসঙ্গ না, প্রসঙ্গটা হলো যে যেখানে সংকটটা হয়েছে সেটা হলো যে ওরা এত বড় একটা কাজের মধ্যে ছিলেন, এবং সবচেয়ে বড় কথা হলো ওরা যেহেতু নিজেরা প্রধান নেতা অপ্রধান নেতা বলেন না, এবং আমি বিবেচনা করি গত 1 মাস আমি মনে করি যে আমি ওদের নেতৃত্বে ছিলাম। আমি আশা করি সঞ্চালক আপনাকে বোঝাতে পারছি। অবশ্যই আমি ওদের নেতৃত্বে ছিলাম, এবং সেটা আমি খুবই সন্তোষে এবং গৌরবের সাথে ছিলাম। এটা আমার সহকর্মীরা জানেন। কখনো প্রকাশ্যে বলার দরকার পড়েছে, কখনো দরকার পড়ে নাই। এই যে নেতৃত্বটা তারা দিয়েছেন, এটা প্রায় নিশ্ছিদ্র একটা নেতৃত্ব, প্রায় ফ্ললেস। এরকম একটা জায়গাতে যেটা ঘটে গেছে সেটা হলো যে, ধরুন, কনসিকুয়েন্স গুলো, যে অনুবর্তীতে কি ঘটতে পারে, তাও যদি ওনাদের বিশ্লেষণ করতে হয়, তাহলে কিন্তু তখন আপনার আনুষ্ঠানিক সংগঠনগুলোর প্রসঙ্গটা চলে আসে। তো স্থানীয় পর্যায়ে করবার মতো, ও যখন বলছিলেন আমাদের ছাত্র সংগঠক যে ছাত্র সমাজ এটা করতে পারে না, উনি তখন বোঝাতে চেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কেউ করতে পারেন। ওরা যখন রাস্তায় পেটানি খাচ্ছিলেন, অন্য ছাত্রদের দ্বারাই তো খাচ্ছিলেন। ফলে এরকম পেশাবর্গ ধরে বলা যায় না যে অমুকের এটা করেন না। শিক্ষকরা চুরি করেন, শিক্ষকরা মাথা চুলকান, শিক্ষকরা মাথা নামিয়ে মন্ত্রীদের গ্রামদেশের ভাষায় বলা হয় পা চাটেন, সবই তো করা হয়েছে, তাই না? ফলে কোন একটা পেশার লোক কিছু একটা করতে পারে না, এটা ভাবার কোনো কারণ নেই। বাস্তবতাটা হচ্ছে খেয়াল করবার যে কারা কারা করছিলেন এবং কোন কোন জায়গায় শক্তিটা আছে। আমি মনে করি যে ধরুন, যখন থেকে উত্তাপ বাড়তে শুরু করেছে, তখন থেকে একেবারে স্থানীয় পর্যায়ে কি কি ঘটতে পারে, এই অনুবর্তী বিষয়গুলো নিয়ে ভাববার জন্য সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোর প্রস্তুত থাকা, এই শক্তির পরে, আমি আগের কথাটা আবার রিপিট করছি, কিন্তু ফলে লোকগুলোকে চিহ্নিত করা এমন কিছু কঠিন কাজ নেই, বেওয়ারিশ লাশের তুলনায় সহজ। এই আন্দোলনে প্রচুর, আপনারা সংখ্যা নিয়ে জানেন কি ধরনের রাজনীতি হয়। কোনোদিন আমরা জানতে পারবো কিনা যে কতজন নিহত, কতজন আহত, কতজন দৃষ্টিশক্তি হারিয়েছেন, এটা সঠিক সংখ্যার জন্য কতদিন অপেক্ষা করতে হবে, আদৌ আমরা ভুলবার আগে আর পারবো কিনা আমি জানি না। কিন্তু বেওয়ারিশ লাশ একবার গোর হয়ে গেলে, একবার সমাধিস্থ হয়ে গেলে, আরেকবার খোঁজ পাওয়া খুব কঠিন। কিন্তু একটা মন্দিরে হোক আর বাসায় হোক, আপনারা মন্দির উল্লেখ করেছেন, বাস্তব খবর হলো বাসা বাড়ি লুটতরাজ হয়েছে,
বাস্তব খবর হচ্ছে দোকানপাট জ্বালিয়ে দেওয়া হয়েছে, আওয়ামী লীগের হয়েছে, হিন্দুর হয়েছে, হালুয়াঘাটে সম্ভবত মান্দি সম্প্রদায়ের উপর হয়েছে, সম্ভবত বলছি কারণ এটা আমি এখনো নিশ্চিত নই। কিন্তু প্রসঙ্গটা কোথায় কোথায় হয়েছেন না, হচ্ছে তার। এমনকি ঢাকাতে কিছু দোকান লুটপাট হয়েছে যার কোনো প্রয়োজন ছিল না। এখন এই যে পরিস্থিতিটা, এখানে প্রাথমিকভাবে দাবি অবশ্যই সেনাবাহিনী। দ্বিতীয়ত, আপনি আমাকে ঘটনা বলতে বলেছেন, কিন্তু দেখেন কখনো কখনো ফ্রেমওয়ার্কের প্রয়োজন পড়ে, মানে মাইক্রো একটা বিষয়ের চাইতে ম্যাক্রো জায়গাতে আমি আপনার অনুমতি নিয়ে বলতে চাইছি, অবশ্যই যদি অবশ্যই আপনি অনুমতি দেন। জি, সেটা হলো প্রথম তো অবশ্যই সেনাবাহিনী। তারা প্রাথমিক রক্তপাত থেকে এবং তাদের ঠিক ইমিডিয়েট প্রভুকে রক্ষা করেছেন, ঠিক আছে, 1-0 গোল। তার পরের কাজটাই তো ছিল আপনার অন্তত মেজর মেট্রোপলিস গুলোতে আর্মিকে দিয়ে এবং ছোট শহরগুলোতে পুলিশকে দিয়ে আপনার প্রথমেই, যেটাকে আমরা চলতি ভাষায় বলে থাকি আইন শৃঙ্খলা, জনজীবন, এটা কারফিউ নয়, এটা হচ্ছে আওয়ামী সরকারের প্রিয় ভাষা, নাশকতা, মানে আপনার মানে নাশকতা নিরোধক কর্মকাণ্ড। এখন বাস্তবতা হলো, যতক্ষণে আপনার সেনাপ্রধান পর্দায় এসেছেন ততক্ষণ পর্যন্ত আমি মনে করি পুলিশ প্রশাসনে কোন রকম চেইন অফ কমান্ড, কোন রকম শৃঙ্খলা, কোন রকম কেন্দ্রীয় নির্দেশনা, কোন রকম সংগঠন, কোন রকম স্থানীয় বিশ্বাস, কোন রকম কর্মক্ষমতা অবশিষ্ট নাই। এটা আমার বিশ্লেষণ। এবং তারাও এই ডিস্টান্সিংটা করছিল, ফলে বাস্তবে তারা ওই পুলিশ নিয়োগ করবার, তারা আসলে কোনো কিছু না করে কেবলমাত্র আমি যেটা মনে হয় যে কেবলমাত্র একটা অরক্ষিত রাষ্ট্রকে, এটা সেনাবাহিনীর কথা বললাম, কিন্তু সেনাবাহিনী যেটা মিস করতে পারেন এই চাপের মধ্যে, সেইটা তার সাথে দেখা করতে যাওয়া বিভিন্ন সংগঠনের নেতাদের খেয়াল করার কথা, যে ইউ আর নাও হেডিং বস, আপনি স্ক্রিনে যাবেন, খাড়া হয়ে দাঁড়াবেন, এই বিষয়গুলো বলবেন, তাই তো? হ্যাঁ, আমার মনে হয় যে, এবং এই বিষয়গুলো শুধু বলবেন না, আপনার কণ্ঠস্বরে এমন প্রতীতি, এমন কনভিকশন থাকতে হবে যাতে সকলে মেসেজ পায়, এবং এটা বলাই শুধু না, আপনি ডিপ্লয়ও করবেন লোকজন। অসংখ্য অসংখ্য বলাই ভালো, এটা হয় নাই। অসংখ্য ধন্যবাদ। আমি আরো কিছু বিষয় আপনার বিশ্লেষণী মন্তব্য জানতে চাইবো, বিশেষ করে কেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই পরিণতি ভোগ করতে হলো, এবং যিনি 2-3 দিন আগেও, আমি যদি ভুল না হই, 2-3 দিন আগে তিনি বলেছিলেন, বা 1 সপ্তাহ আগে তিনি বলেছিলেন যে শেখ হাসিনা পালাবার পাত্র নন, তিনি পালাবেন না। এবং আপনি বলেছেন যে এই যাত্রাকে আপনি বলছেন যে তিনি পালিয়ে গিয়েছেন, এবং পালিয়ে যাবার পর তার কেন এই মানে এই পরিস্থিতিতে তাকে পড়তে হলো, আমি এই প্রশ্নটি আপনাকে করবো। তবে তার আগে আমি আবারও আপনার কাছে আসতে চাই, নাজা, এখন কি প্রত্যাশা ছাত্র? প্রথম 1 দফার আন্দোলন আপনাদের সাকসেসফুল হয়েছে, আপনার 1 দফার আন্দোলন স্টেপ বাই স্টেপ 1 দফার আন্দোলনে সরকারের আহ্বান ছিল আপনারা আলোচনায় বসার জন্য, সেটি এই সময় আপনারা বলেছেন সম্ভব নয়। সরকারি হিসাব মতে গত কয়েকদিনের যে হিসাব আমরা বিভিন্ন পত্রপত্রিকাতে দেখেছি, শুধুমাত্র 300, 350, 500, অনেকেই বলছেন তার থেকেও বেশি মানুষ মারা গিয়েছেন। অনেকেই পাওয়া যাচ্ছে না। প্রফেসর যেটি বললেন যে যদি একবার লাশ বেওয়ারিশ হয়ে যায়, তাদেরকে খুঁজে পাওয়া খুবই কষ্টকর। এখন তাহলে প্রত্যাশা? আসলে আমরা ছাত্ররা যেভাবে স্বাধীনতা অর্জন করেছি, অর্জন পরবর্তী আমাদের নতুন বাংলাদেশ গড়ার এবং নতুন বাংলাদেশ সংস্কারের যে কর্মকাণ্ডগুলো পরিচালনা করা, সেটাকে কিভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়, সেই প্রত্যাশা নিয়ে আমরা সামনের দিকে আগাচ্ছি। এই কারণে কিন্তু আমরা এখনো আন্দোলন থেকে আমরা মোড় ফিরে নেই। আমাদের আন্দোলন কিন্তু এখনো বহমান, এবং আমাদের আমরা ছাত্ররা ততক্ষণ পর্যন্ত রাস্তায় থাকবো যতক্ষণ পর্যন্ত একটা অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন না হয়। সেনা প্রধানের হাতে আমরা আমাদের ক্ষমতা হস্তান্তর করব না, কারণ তাদের ভূমিকাও আমরা জানি। যতক্ষণ পর্যন্ত যোগ্য নেতৃত্বে বাংলাদেশ না যায় এবং প্রপার একটা ইলেকশন না হয়, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের ছাত্ররা তাদের প্রচেষ্টা চালিয়ে যাবে। আর লুটপাটের কথা যেহেতু আসছে, গণভবন লুটপাট হয়েছে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় লুটপাট হয়েছে, সেটা বাংলাদেশের সবাই দেখেছে। বাট লুটপাট পরবর্তী সময়েও কিন্তু ছাত্ররা 80% যে মালামাল, সেগুলো কিন্তু আবার রাষ্ট্রের কাছে হস্তান্তর করতে পেরেছে। ছাত্রদের ভূমিকা কিন্তু, তারা শুধুমাত্র আন্দোলন করেছে সকাল থেকে এবং আন্দোলন থেকে চলে গেছে
এই পর্যন্ত দেখা যায়নি। আন্দোলন পরবর্তী তারা রাষ্ট্রের মালামাল যাতে ক্ষয়ক্ষতি না হয় এবং সেগুলো পুনরুদ্ধারের তারা চেষ্টা করেছে। আর বিভিন্ন সংখ্যালঘু মানুষের উপর যে আক্রমণ হচ্ছে, আমরা ছাত্ররা তার তীব্র নিন্দা জানাই এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি আমাদের কোনো ছাত্র যাদের হাতে কলম আছে তাদের পক্ষে কখনো মানুষের বাড়ি ঘরে আগুন দেওয়া সম্ভব না। কোনো ধর্মীয় উপাসনালয় সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করা সম্ভব না। ছাত্ররা নতুন বাংলাদেশ গঠন করতে চায়। তারা নতুন ভাবে বাংলাদেশের প্রতিটা ক্ষেত্রে তারা অবদান রাখতে চায় এবং ছাত্রদেরকে এই সুযোগ দিতে হবে। আমরা ছাত্ররা আমাদের স্বাধীনতার জন্য যে আমাদের অর্জনটা, সেক্ষেত্রে আমাদের ছাত্রদেরও পরবর্তী সময়ে কাজ করার সুযোগ দিতে হবে, যতক্ষণ পর্যন্ত একটা প্রপার লিডারের হাতে বাংলাদেশ না যায়। আমাদের কথা তো আমাদের দায়বদ্ধতা ততদিন পর্যন্ত থেকে যায়। অর্থাৎ যে অন্তর্বর্তীকালীন সরকারের কথা সেনাবাহিনী প্রধান বলেছেন, আজকে পরবর্তীতে রাষ্ট্রপতিও বলেছেন, আপনাদের কি তাতে আস্থা আছে নাকি আপনারা এ ধরনের কোনো কিছু চান না, আপনারা আপনাদের মতো করে কিছু? না, অন্তর্বর্তীকালীন সরকার গঠন ছাড়া তো আর কোনো উপায় নেই। তাহলে তো অন্তর্বর্তীকালীন সরকার যদি গঠন না হয়, তাহলে তো সামরিক বাহিনীর হাতে আমাদের দেশটা আবার চলে যাবে। সেনাবাহিনী প্রধান যে অন্তর্বর্তীকালীন বা ইন্টারিম গভর্নমেন্টের যে কথা বলেছেন বা প্রস্তাবনা দিয়েছেন, আপনাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার সাথে কি তার প্রস্তাবনার মিল আছে? অবশ্যই আমরা এর জন্য 24 ঘন্টা সময় নিয়েছি। আমরা তালিকা তৈরি করছি, তারপরে আমাদের সেই তালিকা আমরা উপস্থাপন করব। ধন্যবাদ। দর্শক দেখছেন অভিমত অনুষ্ঠান। যাবত ছোট্ট একটি বিরতিতে। আমাদের সাথে 3 জন অতিথি আছেন। বিরতির পর আবার দেখা হচ্ছে, সেই পর্যন্ত সঙ্গে থাকবেন। ধন্যবাদ। মেগাশপ মাসালা বাজার এখন গোডবেজ রিটেল পার্কে। শুরুতেই ক্রেতার আস্থা অর্জনে সফল, একসাথে নিত্য পণ্যের সমাহার মাসালা বাজার। প্রতি শনি ও রবিবার থাকছে মেগা সেল। সাধ্যের মধ্যে স্বাদ পূরণে আপনার পাশে মাসালা বাজার। কেনাকাটা শেষে ক্লান্তি দূর করতে মাসালা বাজারে প্রস্তুত চায়ের স্টল। হরেক রকম চায়ের সাথে রয়েছে মুখরোচক খাবার। গোডবেজ স্টেশন থেকে মাত্র 1 মিনিট দূরত্বে মাসালা বাজারে রয়েছে বিশাল গাড়ি পার্কিং সুবিধা। মাসালা বাজার মানে একের ভেতর 16 আনা। মাসালা বাজার, গোডবেজ রিটেল পার্ক, হাই রোড, রমফোর্ড, RM6 4HX। Are you looking for your child to get circumcised? The London Circumcision Clinic at Harley Medical has been serving the community for over 20 years. I qualified from King's College London and Imperial College London and have been an NHS surgeon for 25 years. The clinic is registered and regulated by the Care Quality Commission. Your child's safety and welfare is at the heart of our care. Your son is precious. Choose London Circumcision Clinic at Harley Medical. আবারও সেলফি নিরা, রেস্টুরেন্ট তো খেসা বিজি। জি আচ্ছা, সেলফি নৌকা দিন 3 বার 4 বার 5 বার 6 বার সেলফি নৌকা। আমি তো মালিক আছি। এর কিছুদিন পরে পার্পল আইরি পৌঁছলো ঘরে। এখন যে কোনো ওয়েটার অর্ডার নেন খুব সহজে। স্ট্রেস ফ্রি ওনার, স্মার্ট ওয়েটার, হ্যাপি কাস্টমার। আর সেলফি ওয়েটার Coming up next, Azan, brought to you by Islamic Relief. When you give zakah, you are giving dignity. Give zakah with Islamic Relief now, for the sake of Allah. Give zakah for the sake of Allah, so those in need don't have to beg. It's Ahmed's right to basic food. It's Rua's right to life-saving medicine. And Ikhra's right to clean, safe water.
It's his right, and hers, and theirs. When you give zakah, you are giving dignity. Give zakah with Islamic relief now, for the sake of Allah. Now, Azan, brought to you by Islamic Relief. When you give zakah, you are giving dignity. Give zakah with Islamic relief now, for the sake of Allah. Allahu Akbar, Allahu Akbar. Allahu Akbar, Allahu Akbar. Ashhadu an la ilaha illa Allah. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدًا رسول الله. أشهد أن محمدًا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر، الله أكبر. لا إله إلا الله. اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد. হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সমহান মর্যাদা, আর তাঁকে অধিষ্ঠিত করো শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না। This Azan was brought to you by Islamic Relief. When you give zakah, you are giving dignity. Give zakah with Islamic relief now, for the sake of Allah. ক্রাউন ফার্মসের সেরা মাছের বিপুল সম্ভার এখন আপনার নিকটস্থ সুপার শপ মরিসনে পাওয়া যাবে। 4টি নির্ধারিত মরিসনে, লিডস মরিসন সেন্টারে পাওয়া যাবে 22 জুলাই থেকে, ব্র্যাডফোর্ড ভিক্টোরিয়া মরিসনে 29 জুলাই, লিডস হানসেট মরিসনে 5 অগস্ট এবং লন্ডন কুইন্সবারি মরিসনে পাওয়া যাবে 12 অগস্ট থেকে। ক্রাউন ফার্মসের বাংলাদেশি মাছের স্বাদ নিন, উপভোগ করুন কিং প্রন এবং অনন্য স্বাদের বাচা ও তেলাপিয়া ফিলেটস। ক্রাউন ফার্মস মানে আপনার আস্থা। আজই নির্ধারিত মরিসনে বাজার করুন।
দর্শক, বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অভিমত অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম বিরতির আগে যে বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে বিভিন্ন আঙ্গিক থেকে আসলে কথা বলছিলাম, এবং আমাদের সাথে আছেন প্রফেসর মানস, যিনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে, মানস চৌধুরী, যিনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির অ্যানথ্রোপোলজির প্রফেসর। তিনি ব্যাখ্যা করছিলেন বিভিন্ন আঙ্গিক থেকে আজকে দিনের পরিস্থিতি ব্যাখ্যা করছিলেন। আমি তার কাছে বিরতির আগে আমি আপনাকে একটি প্রশ্ন করেছিলাম যে কেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই পরিণতি, একটি নিরেট আন্দোলন যেটি অনেকটাই মীমাংসিত ছিল, সেই মীমাংসিত আন্দোলন থেকে কেন তার পতনের শুরু হলো? প্রফেসর মানস। যেটা হয় যে একটা কারণ তো দেখেন, কখনো কখনো সিঙ্গেল আউট করা খুব মুশকিল, পুলিশ ইন্টারোগেশনে যেরকম হ্যাঁ বা না দিয়ে বলা। তবে যদি একটা কারণকে অগ্রগুরুত্ব দিতে হয়, প্রায়োরিটি দিতে হয়, তাহলে আমি বলবো তার প্রশ্নাতীত যে অ্যারোগান্স বা দাম্ভিকতা, অহমিকা, সেটা যদি একটা কারণ, যদি এটা খুবই সাইকোলজিক্যাল একটা কারণ বলা হলো, কিন্তু শাসন ব্যবস্থা বা শাসকদেরকে বুঝবার জন্য এই মনস্তাত্ত্বিক আসপেক্টটা না বোঝা খুব মুশকিল। আমি একটা উদাহরণ দিলে বোধহয় পরিষ্কার হবে। উদাহরণটা দেই বরং, কারণ প্রধানমন্ত্রী আলোচিত, মানে সাবেক প্রধানমন্ত্রী। ধরুন, এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন আশরাফুল ইসলাম সাহেব। আশরাফুল ইসলাম সাহেব, আমি করাপশন নিয়ে বলছি না, বাংলাদেশে যে সকল দুর্নীতি উল্লেখিত সেগুলোর কথা বলছি না, যে সকল সম্পদ দেশ থেকে পাচার হয়ে গেছে বলা হয়ে থাকে সেগুলো নিয়ে বলছি না, আমি শুধু বলছি, বা ছাত্রলীগের আচরণ নিয়ে বলছি না, আমি শুধু বলছি কোন একটা সংকটে যখন আশরাফুল সাহেব কথা বলতেন, তার হাসি কিংবা তার প্রতিপক্ষ বা অন্য পক্ষকে তার সম্ভাষণ করবার যে প্রস্তুতি, এই যেটাকে চলতি ভাষায় সমাজে বলা হয় তমিজ বা লেহাজ। আচ্ছা, আমাকে মাফ করবেন, একটা স্পিকার বেজে যাচ্ছে। আচ্ছা, আমি দুঃখিত, আমি জানি না কোথা স্পিকারটা, মানে ওটাতে একটু মনোসংযোগের সমস্যা হচ্ছে। যেটা হলো যে তিনি যেভাবে অন্য পক্ষকে যেভাবে করে সম্ভাষণ জানান, যে হাসিটা দেন, যে নম্রতার সময়, যেটাকে চলতি ভাষায় আমরা আদব লেহাজ বলে, এবং তার সাথে ওবায়দুল কাদের, তার যে পার্থক্য, এটা কিন্তু শুধুমাত্র আমরা কিন্তু ব্যবস্থাতন্ত্র নিয়ে বলছি না, করাপশন নিয়ে বলছি না, চুরি নিয়ে বলছি না, বলছি শুধু দ্বিপাক্ষিক বা বহুপক্ষীয় কোনো আলোচনাতে আশরাফুল সাহেবের ওই তমিজ বা লেহাজের সাথে কাদের সাহেবের পার্থক্যটা কিন্তু আকাশ পাতাল। তো এখন সেইটা বলছি, সেখান থেকেও ওই অ্যারোগ্যান্সের উদাহরণটা দেব, কিন্তু এর সাথে দু একটা জিনিস কারণ যোগ করবো এই পরিণতি হবার। সেটা হলো যে, বলুন, আমরা শুনছি। আমাদের এখান থেকে মানুষ সত্যি, আমাদের এখান থেকে সাউন্ড কমপ্লিটলি ঠিক আছে। আমি জানি না আপনার প্রান্ত থেকে কোনো ধরনের কোনো টেকনিক্যাল কোনো বিষয় কিনা। আমি জানি আপনি যেটি বলছেন যে হয়তো রিপিট হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, হতে পারে সেটা। তো যেটা হলো যে অন্য যে কারণগুলো বলা যেতে পারে সেটা হচ্ছে যে, ধরুন, যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থাতে, যেটাকে আমরা গণতান্ত্রিক বলি এবং আমরা অনেক বছর রাজনৈতিকভাবে বুর্জোয়া গণতন্ত্র বলতাম, বা দরকার হলে বলি এখনো। তো এইখানে আপনার ওয়েস্টে একটা ভাষা চালু আছে, যেখানে আপনারা আছেন, ওয়াচ ডগ। গণতন্ত্রের একটা অন্যতম পূর্ব শর্ত হচ্ছে ওয়াচ ডগ থাকা, যেখানে কিনা আমরা কেউ রসিকতা করে প্রহরী কুত্তাও নাম দিয়েছি সেটা, কিন্তু এই কুত্তাটি মিষ্টি। এর কাজ হচ্ছে যাতে করে আপনি সারাক্ষণ পর্যবেক্ষণে রাখতে পারেন একটা ব্যবস্থা কিভাবে চলছে। এখন ঘটনাচক্রে অধিকাংশ স্বৈরাচারীরা যেটা করেন, শেখ হাসিনাও তাই করেছিলেন। উনি এই প্রহরী ব্যবস্থা, যেটা কিনা গণতন্ত্রের প্রহরী হতে পারত সকল প্রতিষ্ঠান, ওয়াচডগ, সেটা শিক্ষায়তন হোক, সেটা বিচারিক ব্যবস্থা হোক, সেটা সেনাবাহিনী হোক, যদিও সেনাবাহিনীকে আমি গণতন্ত্রের ওয়াচডগ বলতে অনিচ্ছুক। তো এই জায়গাগুলোতে নিয়োগের 16 বছর অনেক বড় সময়। এইখানে একেবারেই উনি প্রশ্নাতীত ভাবে কাজগুলো করে গেছেন। সেখানে আবার যেটাকে পাশ্চাত্যে বলে সিভিল সমাজ, আমারও তাই বলতে হবে, জনসমাজ যাই বলি আর কি, এই সিভিল সমাজের যে প্রতিষ্ঠানগুলো, তাদেরও সেটাতে মানা করতে পারা সামর্থ্যগুলো, একটা অদ্ভুত রকমের আনুগত্যের আপনার চক্র চলছিল, এবং সেটা চলছিল প্রায়শই একটা মানে জুজুবুরি ভয় দেখিয়ে জামাত ইসলাম বা ইসলামপন্থী। খুব পরিষ্কার করে বলতে চাই, দক্ষিণ এশিয়ার প্রচুর দেশে, সারা পৃথিবীর প্রচুর দেশে, আমি ব্র্যান্ডিং এর মধ্যে না গিয়ে বলি, ভিন্ন ভিন্ন কট্টরপন্থী চিন্তার লোকদের সাথে অজস্র লড়াইয়ের ইতিহাস আছে। এটা হঠাৎ করে এটা দিয়ে ভয় দেখানোর কোনো মানে কারণ ছিল না, ভয় পাওয়ারও কোনো কারণ ছিল, কিন্তু কোনো না কোনো ভাবে তিনি তার গণতান্ত্রিক যে পাহারাদার প্রতিষ্ঠানগুলো, ওয়াচডগ গুলো, সেখানে একেবারেই অনুগত মানুষদেরকে বসাচ্ছিলেন, এবং সাধারণ সিভিল সমাজ যাদেরকে বলা হয়ে থাকে, এটা ঢাকাতে গালি হিসেবেও বলা হয়, প্রশংসা করতেও বলা হয়,
দুটো মাথায় রেখে বলছি, আমি আপাতত নিরপেক্ষভাবে ব্যবহার করছি। এই প্রতিষ্ঠানগুলো তার এই কর্মকাণ্ডের জয়গান করে আসছে। এই এই দুর্দান্ত পরিস্থিতিগুলো বছর পর বছর কিভাবে তৈরি হচ্ছিল, এটা ধরেন ব্যাখ্যা আমার একজন সাধারণ মানুষের পক্ষে করা অসম্ভব প্রায়, কিন্তু হচ্ছিল। কিন্তু এখানে কেউ কেউ স্বার্থের বিষয়ে বলেন যে বিভিন্ন পদে বিভিন্ন জন নিয়োজিত হতে চেয়েছেন, বিভিন্ন পুরস্কার পেতে চেয়েছেন, বিভিন্ন পয়সাপাতিও পেয়ে থাকতে পারেন। এখন এগুলো তো ধরুন এক ধরনের কথা, কিন্তু রাজনীতিতে কিংবা সমাজে এই ধরনের প্রলোভনের বাইরে থাকবার লোক সকল রাষ্ট্রে, সকল সমাজে অজস্র পাওয়া যায়। কি ঘটলো সেটা একটা বিশাল ট্র্যাজেডি। এবং করতে গিয়ে এই শাসক শেখ হাসিনা একেবারেই কি ঘটছে, কোথায় সংখ্য একদম খেয়াল করে না। শেষ করব, যদি আপনি অন্য আলোচনায় যেতে পারেন। যাতে 18 সালে যে সড়ক আন্দোলনটা হয়, এই সড়ক আন্দোলনটাতে মারাত্মকভাবে মিসট্রিট করে শাসকেরা, শেখ হাসিনা নিজে এবং তার অনুচরেরা। এটা করতে গিয়ে কি করে দেখেন। প্রথমত বিষয় হচ্ছে যে এমন একটা জেনারেশনের কথা বলছি যারা, যে দুজন মেহমান এখানে আছেনও গেস্ট, ওদের অনেকেরই দেখবেন ফেসবুক প্রোফাইলে লেখা থাকতো উই হেট পলিটিক্স ইত্যাদি। আমি কখনো এটা নিয়ে খুব বুঝতে অসুবিধা হতো না। ওরা আসলে পার্টি লাইন আর পলিটিক্স এর কথা মিন করতেন। তো সেটাও তাদের সংকীর্ণতা হতে পারে, সেটা নিয়ে অন্য একদিন আলোচনা করা যাবে যদি বেঁচে থেকে। কিন্তু বিষয়টা হলো যে এই প্রজন্মের ভিতরে যে আন্তর্জাতিক খবরাদি বলুন, কিংবা ন্যায্যতার ধারণা বলুন, ইনসাফের ধারণা, লড়াইয়ের ধারণা, গণতন্ত্রের ধারণা, কিংবা অন্তত দুর্নীতির ধারণা, এগুলো যে আন্তর্জাতিকভাবেই বাড়তে থাকবে। তারা জুলিয়ান অ্যাসাঞ্জের মতো মানে হিরোকে উঠতে দেখছেন, বড় বড় হিরো মানে হিরোকে জিরো হতে দেখছেন বিভিন্ন রাষ্ট্র। এই যে খবর তো সুলভ, এখানে যে একটা প্রজন্ম আমাদের অগোচরে, আমাদের শাসক অর্থে ওদের প্রণামটা নিয়ে বললাম, তাদের অগোচরে বেড়ে উঠতে পারে, এই পাঠটা তার দরকার ছিল। 18 সালে এই বাচ্চাগুলো যারা রাস্তায় নেমেছিলেন, তারা অনেকগুলো ভাবে মিসট্রিটেড হন। প্রথমত পেটাই খান, দ্বিতীয়ত তারা সরকারের মানে প্রলোভনে পড়েন, সবচেয়ে বড় আঘাতটা তারা পান, তারা চিটেড হন। আমি ইচ্ছে করে ওদের শব্দটা ব্যবহার, প্রতারিত বোধ করেন। তাদেরকে বলা হয় যে নিরাপদ সড়ক দেওয়া হবে, তাদের সাথে আলোচনা করা হবে, এবং বাস্তবে সেটা করা হয় না। এবং তারা পেটাই খান ছাত্রলীগের হাতে, যুবলীগের হাতে, অন্যান্য গুন্ডাদের হাতে, সরকার নিয়োজিত পুলিশের হাতে হেনস্থা হন। আপনাদের যদি 18 সালের ঘটনাটা মনে পড়ে, আমি একটা রাজনৈতিক টার্নিং পয়েন্ট বা যদি বলেন জাংশন বলতে চাই, যে রাষ্ট্র শাসকেরা তার জনসাধারণ থেকে বিচ্ছিন্ন হবার একটা ঐতিহাসিক মুহূর্ত ছিল সড়ক আন্দোলনের পরবর্তীতে পাঠ না করা এটাকে, এবং তাদের সাথে 6 বছর যোগ করেন। এই শিশুরাই বা কিশোররাই বড় হয়ে গেছেন, এবং তাদের ওই প্রতারিত বা চিটের বোধটাও ছিল। আমি মনে করি তিনি তার আশপাশে এত অনুগত বানিয়েছেন যে সাধারণ যে একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠানের জন্য প্রয়োজন পড়ে যে ওয়াচডগ, সেটা তিনি হারিয়ে ফেলেছেন। তার কোনো সমাজ সম্পর্কে কোনো কাণ্ডজ্ঞান ছিল, অর্থাৎ সমাজ, আশেপাশের বাস্তবতা, জেনারেশনের সাথে যে একটি সম্পর্ক রাখার যে তাগিদ সেটি। এবং আপনি চমৎকার একটি বিশ্লেষণ দিয়েছেন যে আগের যিনি জেনারেল সেক্রেটারি ছিলেন জনাব আশরাফ, এবং বর্তমানের সাবেক বর্তমান যে সাধারণ সম্পাদক ছিলেন জনাব ওবায়দুল কাদের, ব্যক্তিত্বের যে ব্যবধান, সেই ব্যবধানটি আসলে আজকের দিনের অনেক পরিণতির জন্য হয়তো দায়ী থাকতে পারে। অবশ্যই বিশ্লেষকরা বিশ্লেষণ করবেন। আপনাকে ধন্যবাদ। তবে আমাদের সাথে স্টুডিওতে দর্শক আরেকজন অতিথি যোগ দিয়েছেন, যিনি যুক্তরাজ্য বিএনপির সভাপতি জনাব এম এ মালেক। অসংখ্য ধন্যবাদ জনাব এম এ মালেক। প্রথমে আপনাকে বলিনি যে আপনার লাল জ্যাকেটে আপনাকে এবং সাদা ট্রাউজারে আপনাকে অনন্য মনে হচ্ছে। এটিকে আজকের দিনের কোনো বিশেষ কোনো জার্নি কিনা আজকের দিনের জন্য? অফকোর্স আজকে আমরা বিজয়, কারণ প্রথম আমরা 71 দেখেছি, আমরা মুক্তিযুদ্ধ করেছি, আমরা মুক্তিযোদ্ধার সন্তান। তারপরে 90 স্বৈরাচার পতন দেখেছি। আবার এখানে ইয়াং জেনারেশন তাদের সেই শহীদ, তাদের আত্মা, যারা আত্মাহুতি দিয়েছে, এবং আমাদের আজকের যে আন্দোলন, এটা স্টুডেন্টদের সাথে সাথে বাংলাদেশের বিক্রি হয়েছে, গণতন্ত্রের বিক্রি হয়েছে, সার্বভৌমত্ব পুনরুদ্ধারের হোপ জেগেছে। কারণ এই দেশ তো আমরা পরাধীন হয়ে গেছি। এই দেশ সত্যিকার অর্থে ভারতের একটা টেরিটরি হয়ে গেছে। আপনি শেষে হলেও
যে ইয়াং জেনারেশন ওয়েক আপ হয়েছে, বিকজ এই শিক্ষিত সমাজ জেগেছে, বিকজ তারা বুঝেছে এটা তাদের ভিতরে ভিতরে। ইভেন সেনাবাহিনী আজকে যেভাবে দেখলাম যে তারা অত্যই মানে সত্য ন্যায়ের পক্ষে তারা অবস্থান নিয়েছে, এটা আমাদের এটা বিক্রি, এটা বাংলাদেশের পতাকার একটা মাঝখান হার্ট। তো সেই হিসাবে আমি মনে করি যে আজকে আমি এই আন্দোলনে আমি ম্যাডাম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাজ ওয়েল, বাট আমি এই আন্দোলনে আমরা অংশগ্রহণ করার মূল বিষয়টা হচ্ছে যে শুধু আমরা দলের নেতা হিসাবে নয়, আমি একজন পিতা, একজন গ্র্যান্ডফাদার, আমি নানা দাদা দুইটা। আমাদের সন্তানেরা আজকে রাস্তায় তারা গুলি খাচ্ছে এবং সত্যিকার অর্থে যারা শহীদ হয়েছে, আমরা এইটা গর্বিত জাতি। আমরা 52 ভাষা আন্দোলনে এই ছাত্ররাই ভাষার জন্য পৃথিবীর কোনো নেশন নাই যে তারা ডিমান্ড করে যে ভাষার জন্য তারা জীবন দিছে। আমরা প্রাউড আমাদের দেশের স্টুডেন্টদের জন্য যে তারা ভাষার জন্য জীবন দিছে। সালাম, রফিক, জব্বাদ, বরকত 71 স্বাধীনতা সংগ্রামের সময় আমাদের আমি প্রথম ইয়াং ভোটার ছিলাম। আমরা শেখ সাহেবকে আমরা ভোট দিয়েছিলাম সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচারের জন্য। আনফর্চুনেটলি উনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য পরবর্তী পর্যায়ে এক পর্যায়ে উনি আত্মসমর্পণ করেন। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইজ এ ইয়াং সোলজার। আজকে যেটা সেনা প্রধান, ক্ষমতা নিয়েও সে ঐক্যের চিন্তা করে, সবাইকে নিয়ে কিভাবে গণতন্ত্র ফিরে আসে, কিভাবে ছাত্রদের ফিউচার জেনারেশন মূল্যায়িত হয়, এটা আমরা রিয়েলি প্রাউড। তো সেই দিন স্বাধীনতা সংগ্রামে লক্ষ মানুষ জীবন দিয়েছে, মারা সংগ্রাম হারিয়েছে। তারপরে আবার এই দেশে পরবর্তী পর্যায়ে বহুদলীয় গণতন্ত্র আসছে, একদলীয় শাসন। শেখ সাহেব একদলীয় শাসন দিয়েছিলেন। আওয়ামী লীগ, বিকজ আওয়ামী লীগকে সবাই বিশ্বাস করেছে, আমরা বিশ্বাস করি। আমি আসবো আপনার কাছে। আমি জানি আপনার অনেক জমা কথা আছে। আমি আজকের দিনটিকে ঘিরে আমি নিশ্চিত আপনার অনেক স্মৃতি আপনি হাতড়াবেন। প্রথমে আপনার কাছে জানতে চাই বেগম খালেদা জিয়ার বর্তমান অবস্থা। আলহামদুলিল্লাহ, আমরা তো দেখেন, আপনি দেখাতেন যে বেগম খালেদা জিয়া উনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। উনি এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে 9 বছর এই স্টুডেন্টদেরকে নিয়ে একাধিক আন্দোলন করে উনি বাংলাদেশে পার্লামেন্টারি ডেমোক্রেসি ইন্ট্রোডিউস করেছেন। আজকে সেই নেত্রী দেখেন খুবই অসুস্থ, যেটা খুব গুরুতর অসুস্থ, যেটা দেশের বাইরে, দেশের ভিতরে কোনো চিকিৎসা নাই। ইভেন শেখ হাসিনা যখন আমাকে আমেরিকায় চার দাওয়াত দিয়েছিল, আমি শুধু এই ডিমান্ড করছি, অফকোর্স আমরা চা খাবো, কারণ আমরা তো একটা দেশের প্রধানমন্ত্রী যদি আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে যদি উনি তার দাওয়াত দেন, আমি অফকোর্স রেসপেক্ট করবো। আমি এটা রেসপেক্টও করেছি। বাট আমি যেভাবে একটা বলছিলাম যে আমার নেত্রীকে যদি সুচিকিৎসার জন্য যদি অ্যাটলিস্ট এটা, তাহলে আমি মনে হলাম যে এটার বিনিময়ে আমি চা খাইতে রাজি আছি, কারণ আনফর্চুনেটলি করলেন না। কিন্তু আজকে তো বেগম খালেদা জিয়া অফকোর্স এই স্টুডেন্টদের আন্দোলন, জনতার আন্দোলন, বাংলাদেশের মানুষের আন্দোলন, এবং এটা আমার মনে হয় যে 2-1 ঘন্টার মধ্যে উনি আগামীকালকে উনি বিজয়ের মালা ওনার গলায় এই স্টুডেন্টরাই দিবে, এই জাতি দিবে, এই দেশের মানুষ। রাষ্ট্রপতি ইতিমধ্যে তার ভাষণে বলেছেন যে বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়া ইমিডিয়েটলি দেয়া। আলহামদুলিল্লাহ, এই যে দেন আমরা দেখি রাষ্ট্রপতির ভাষণটি আছে আমাদের সামনে, দেখি রাষ্ট্রপতির ভাষণ আমরা শুনি একটু। একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সকল দল ও অংশীজনদের সাথে আলোচনা করে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন মিথ্যা মামলায় আটক সহ সকল বন্দীদের মুক্তি দেওয়া হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের পরিবারদের ক্ষতিপূরণ প্রদান ও আহতদের সুচিকিৎসার প্রয়োজনীয় সকল সহায়তা দেওয়া হবে। সর্বসম্মতিক্রমে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রিয় দেশবাসী, আমি
দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে এবং লুপ্তরাজ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি। জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সশস্ত্র বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রদান করছি। সাম্প্রদায়িক সম্প্রীতি ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সরকারি সম্পত্তি রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। দেশের অর্থনীতি, প্রশাসন ও শিল্প কলকারখানা চালু রাখার লক্ষ্যে সকলকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানাই। ছাত্র নেতৃবৃন্দ ও শিক্ষকদের সাথে আলোচনা সাপেক্ষে অতি শীঘ্রই শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলে দেওয়া হবে। এছাড়া যারা হত্যা ও সহিংসতার সাথে জড়িত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় আনা হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী অনতিবিলম্বে বর্তমান সংসদ বিলুপ্ত করা হবে। দেশের সকল অফিস আদালত আগামীকাল থেকেই স্বাভাবিকভাবেই চলবে। প্রিয় দেশবাসী, আসুন আমরা দেশকে বাঁচাতে একযোগে কাজ করি। পারস্পরিক হিংসা বিদ্বেষ ভুলে ও প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে দেশকে এগিয়ে নিতে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার জন্য আমি বিনয়ের সাথে আপনাদের প্রতি অনুরোধ করছি। একটি সুন্দর ও সোনালী ভবিষ্যতের প্রত্যাশায় আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। মহান আল্লাহ আমাদের সহায় হন। বাংলাদেশ চিরজীবী হোক। এর আগে রাষ্ট্রপতির সাথে আলোচনায় সেনাপ্রধান সহ বিএনপির নেতৃবৃন্দ, বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সবাই সেখানে ছিলেন, আওয়ামী লীগ ব্যতীত সবাই ছিলেন। এবং সেখানে বলা হয়েছে যে বেগম খালেদা জিয়াকে, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অনতিবিলম্বে মুক্তি দেওয়া হবে এবং ইতিমধ্যেই তার প্রেস নোটও প্রকাশ করা হয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থার পক্ষ থেকে। জনাব মালিক, রিয়েল টার্মে তিনি আসলে মুক্ত, বেগম খালেদা জিয়া। আমি আপনার কাছে এখন জানতে চাই, বেগম খালেদা জিয়ার এই যে মুক্তি অনেক বছর পর, তিনি কোভিডের আগে সম্ভবত মুক্তি পেয়েছিলেন, কিন্তু সেটি ছিল 6 মাস করে। অনেক বছর পর তিনি মুক্তি পেলেন এবং তিনি অসুস্থ এবং তিনি নিঃসন্দেহে বিএনপি রাজনীতি করার কারণেই তাকে গ্রেফতার করা হয়েছিল। আপনার প্রতিক্রিয়া জানতে চাই। প্রথমত যে আমরা তো আশা করছিলাম যে উনি অনেক আগেই মুক্তি পাবেন, কারণ ওনার বিরুদ্ধে টোটালি একটা কমপ্লিটলি লাই, মিনিমাম একটা মামলা সত্যতা। যে মামলাটায় উনাকে তারা জেল দিয়েছে 2 কোটি টাকা, এই ট্রাস্টের মানি, এই মানিটা ছিল কারেন্ট অ্যাকাউন্টে 2 কোটি টাকা। ওনার তখন উনি প্রাইম মিনিস্টার, ওনার সরকারের পক্ষ থেকে যারা দায়িত্বে ছিলেন উনি জানতেন না, এটা কারেন্ট অ্যাকাউন্ট থেকে তারা এই টাকাটা সেভিংস অ্যাকাউন্টে নিয়ে আসছে, যাতে ট্রাস্টের পয়সাটা যাতে একটু ইন্টারেস্ট পায়। এই 2 কোটি টাকা 14 কোটি টাকা। অপরাধটা হচ্ছে যে এই কারেন্ট অ্যাকাউন্ট থেকে কেন সেভিংস অ্যাকাউন্টে নেওয়া হলো, এটা হচ্ছে করাপশন। এই জন্য এই যে অন্যায় আজকে দেখেন, কারণ আল্লাহ বলেছে কোরআন শরীফে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আমরা ধৈর্য ধারণ করেছি। আমার নেত্রী জেলে যাওয়ার আগে বলছিলেন যে আমাদের দলের পক্ষ থেকে যাতে শান্তিপূর্ণ আন্দোলন, কারণ এই যে জ্বালাও পোড়াও, এটা এই দেখেন সেই ডিবি হারুনরা গাড়ি পোড়ালো, গান পাউডার দিয়ে তাদের মন্ত্রীরা গাড়ি পোড়ালো। আজকে সকল কিছু সংখ্যক উচ্চবিলাসী ডিজিএফআই তারাই তো ভাঙচুর করেছে। আজকে এই যে স্টুডেন্টদের নামে যে কলঙ্ক দিচ্ছে, এটা মিথ্যাচার, এটা তারাই করেছে। তারাই করে এটা মাঝপথে মানে আন্দোলনটাকে তারা এই সন্ত্রাসী হিসাবে স্টুডেন্টদেরকে আখ্যায়িত করে। এই যে হাজারো, অলমোস্ট 1000-এর মতো মারা গেছিল। সে শহীদরে তার মা, তার বাবার কি পরিণতি হবে আমরা তো বলে চাই। বায়ান্নের সালাম রফিক জব্বারের আত্মীয় স্বজন কাউকে চিনি আমরা? চিনি না।
71-এর মুক্তিযুদ্ধে আমরা যারা শহীদ হয়েছে কাউকে চিনি না। ভুয়া সার্টিফিকেট দিয়ে আওয়ামী লীগের নেতারা মুক্তিযোদ্ধা সারছে, রিয়েল মুক্তিযোদ্ধারা তো এখনো পাতা পায় না। আমার ফ্যামিলি তো কেউ পায় নাই। এইভাবে হাজারো ফ্যামিলি আছে তারা পায় নাই। তা আপনি ভুয়া ফ্রড করে দেশ চালাবেন, জালিয়াতি ইয়ে দিয়ে। ইভেন আমার অনেক পরিচিত আছে, পঙ্গু মুক্তিযোদ্ধা হাইকোর্টে গিয়ে রায় আনছে যে তাকে বাধা দিতে হবে, আনফর্চুনেটলি দেয়নি। তো ফলস সার্টিফিকেট, ফেক সার্টিফিকেট দিয়ে আওয়ামী লীগের নেতারা হাট বাজার তারা দখল করে রাখছে। আর প্রত্যেকটা হাটে হাটে দেখবেন আওয়ামী লীগের সকল মুক্তিযোদ্ধা নামে তারা নেই, কিন্তু ওরা মুক্তিযোদ্ধা। আর যারা রিয়েল মুক্তিযোদ্ধা তারা বাধা, রিয়েল শহীদ ফ্যামিলি তারা রেসপেক্ট পাচ্ছে। তা আমি মনে করি যে এটা এই প্রেসিডেন্টের যে বক্তব্য এটা অফকোর্স, বাট এই সংসদ ভেঙে দিতে হবে ইমিডিয়েটলি, যেটা তিনি বলেছেন। হ্যাঁ, দিয়ে এটা হয়তো একটা কেয়ারটেকার গভর্নমেন্ট, হ্যাঁ, বাট উনিও থাকতে পারবেন, কারণ উনিও এই আওয়ামী লীগ দ্বারা অ্যাপয়েন্টি, আওয়ামী লীগের নামগন্ধ রাখবেন। আর ডেমোক্রেসি পুনরুদ্ধার এট এনি কস্ট ফিরে নিয়ে আসতে হবে, না হলে তো রক্তের সাথে আবার বিশ্বাসঘাতকতা। এবং সেনা সমর্থিত সরকার হবে না, জনগণ সমর্থিত সরকার আনতে হবে, যেটা ইলেকশন। অফকোর্স ইলেকশন কি এই মুহূর্তে ইলেকশন কি সম্ভব? না, দরকার নেই তো 3 মাস। 3 মাসের মধ্যে ভালো ভালো বা 6 মাসের জন্য আপনি করেন, আপনি ভালো লোকজনকে নিয়ে পলিটিক্যাল পার্টি থেকে নেন, আপনার রিটায়ার্ড আর্মি থেকে নেন, রিটায়ার্ড জাজ থেকে নেন। এটাই তো ইন্টারিম গভর্নমেন্টের কথা বলেছেন। এটা 3 মাস হইতে পারে, 6 মাস হইতে পারে। না, আমি বলছি যে আজকে যে সেনাপ্রধান যে কথা বলেছেন যে ইন্টারিম একটি গভর্নমেন্ট সব স্টেক হোল্ডারদের সাথে আলাপ করে যেটি তারা করছেন। তবে সেনা সমর্থন হইলেই প্রবলেম, সেনা সমর্থন না হলে এই সরকার না এই ডিফারেন্ট। এই যে মঈন ফখর 1-11 সৃষ্টি করেছে, একজনের কোর্টে বল গেছে, যেটা শেখ হাসিনা, এবং যে কারণে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে। এবং সেনা কন্ট্রোল যদি থাকে তাহলে ইন্ডিয়ানদের ইন্টারফিয়ারেন্স থাকে, রর কবল থেকে বাইর হইতে পারবে না, কোনোভাবেই পারবে। কারণ এমন ভাবে তারা বাংলাদেশের সেনাবাহিনীকে, এই যে আপনার বিডিআর মেসাকার আপনি একাধিক অনুষ্ঠান করে, এটার এখন পর্যন্ত তদন্ত হয়নি। তো বাংলাদেশের সেনাবাহিনীকে ইন্ডিয়া ট্রেন করছে, এবং সেখানে ইন্ডিয়ানদের ইশারার বাইরে আসতে পারবেন। আমি সেনাবাহিনীর প্রতি আমি শ্রদ্ধাশীল। আমি সেনাবাহিনী মনে করি যে এখনো সেনাবাহিনীর মধ্যে অনেক ভালো মানুষ আছে যারা সত্যিকার অর্থে দেশপ্রেমিক। কারণ তারা দেশপ্রেমিক না হলে তারা গুলি করতো। কারফিউ যেভাবে দিছে, কারফিউ এই স্টুডেন্টরা উইদাউট আর্মস তারা ব্রেক করেছে। এটা তাদের সেই সাহস, তাদেরকে স্লেউট দেওয়া দরকার, তাদের পাশে থাকা দরকার। বাংলাদেশের শিক্ষিত সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ, আপনার প্রশাসন, সবাই তাদের পাশে থাকা দরকার। এবং এইটা নতুন সরকার, নতুন দেশ, নতুন গণতন্ত্র পুনরুদ্ধার। কারণ এই দেশে অর্থনৈতিকভাবে দেশ দেউলিয়া হয়ে গেছে। এখন আপনি বাংলাদেশে কোনো আপনি দেখেন যে 5 লাখ টাকা এই স্টুডেন্টরা 500 পাউন্ড আনতে পারবে না দেশের বাইরে, একবারে বাংলাদেশ ব্যাংকে কোনো টাকা নেই। এইগুলির জন্য একটা 6 মাসের একটা পরিকল্পনা দিয়ে তারপরে জনগণ, মানে জনগণের সরকার, গণতান্ত্রিক সরকার যেই হবে, ভোটের মাধ্যমে বিএনপি আসুক, XYZ আসুক, আর আওয়ামী লীগ তো আসার কোনো সুযোগ নেই। তো যে দলই আসবে আমি মনে করি ফ্রি ফেয়ার। আপনি ভাবছেন যারা আওয়ামী লীগ আসবে না? অফকোর্স না। কেন? নির্বাচনের মাধ্যমে? নির্বাচনে তো মানুষে বমি করে দিবে আওয়ামী লীগের নাম, সেটি তো অন্য বিষয়। মানুষ বমি করুক, ভোট না। আমরা নির্বাচনী যদি সত্যিকার অর্থে ডেমোক্রেটিক প্র্যাকটিস হয়, আওয়ামী লীগ ইলেকশনে দাঁড়াকে আমাদের আপত্তি নেই। সেই প্রশ্ন আপনাকে করছি। না, এটা যদি বাংলাদেশের জনগণের গ্রহণ করে, তবে এই মুহূর্তে যে সিচুয়েশন, 7 বার জন্ম নিতে হবে তাদের, কারণ মানুষের ট্রাস্ট নষ্ট করে দিয়ে একভাবে বাকশাল করছিল তারা। দেশ শেখসাহেবের প্রতি 7.5 কোটি মানুষ, আমরা জীবন দিয়েছি, যৌবন দিয়েছে, মেয়েরা রক্ত দিয়েছে। উনি যখন দেশে এসে বিশ্বাসঘাতকতা করলো জাতির সাথে, তারপরে উনি বাকশাল সৃষ্টি করলেন, আবার উনাকে সেই মুহূর্তে এই আওয়ামী লীগ, দেখেন কি ডেঞ্জার। আওয়ামী লীগকে চিনা বড় মুশকিল। এই আওয়ামী লীগটা এখন হাসিনার পাশে নেই। আজকে জয় বক্তব্য দিয়েছে যে তারা আওয়ামী লীগেরও পাশে নেই, যে তার ফ্যামিলি কোথাও থাকবে না, কোনো জায়গায় থাকবে না।
তার ফ্যামিলি আর কোনোদিন রাজনীতি করবে না। মানে হোয়াট এ শেম। এই যে 14 বিলিয়ন US ডলার চুরির মামলায় উনি আমেরিকাতে জেলেছেন, উনি এখনো বেইলে আছে। এবার সুইচ ব্যাংকে এই দেশে ইকোনমিস্ট ডেইলি স্টার এই দেশে নিউজ করেছে, একটা ল্যান্ড মিনিস্টার 385টা বাড়ি এই দেশে, এই টাকা পেল কোথায়? এই দেশে এক রানা মাল্টি-মিলিয়ন পাউন্ড ক্যাশ দিয়ে বাড়ি কিনেছেন, এই দেশে ইকোনমিস্ট পত্রিকা বলছে, এবং এই দেশের বিভিন্ন নিউজ পেপার গুলি আসছে। এই টাকার উৎস কোথায়? এবং সালমান ওমানের ছেলে কিছুদিন আগে ওনাকে আবার ওই হ্যামস্টেডে মাল্টি-মিলিয়ন পাউন্ড দিয়ে ক্যাশ দিয়ে একটা বাড়ি কিনে দিয়েছে। এই টাকাগুলি কার? সুইচ ব্যাংকের থেকে লাস্ট টাইম যখন ভিজিট আসছিলেন 2 বিলিয়ন US ডলার উনি সরিয়েছেন সুইচ ব্যাংক থেকে। এটা সুইচ ন্যাশনাল নিউজ পেপার, এটা তারা হেডলাইন করেছে। এই টাকাগুলি কার? আজকে ম্যানিলা জোয়ার করে টাকা কি ফেরত আসছে? দেশকে লুট করে ফেলেছে, এই দেশে সর্বনাশ করে দিয়েছে। এই দেশে এই যে মেধা, কেন এই যে মেধা ধ্বংস করেছে, ওরা চাকরি পাবে না। ম্যাক্সিমাম পুলিশে ইন্ডিয়ার ইন্ডিয়ান পুলিশ বাংলাদেশ। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছেন অভিমত অনুষ্ঠান। আমি আমাদের সাথে আর দুইজন নতুন প্রজন্মের অতিথি আছেন যারা এই আন্দোলনের সাথে যুক্তরাজ্য থেকে তারা তাদের 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 বাস্তবতায় এবং তাদের সময়ে এবং তাদের শ্রম দিয়েছেন, এবং তারা ব্রিটেনের মাটিতে এই বিষয়ে যে ছাত্রদের আন্দোলন অধিকার সম্পর্কে, কোটা বিরোধী আন্দোলন সম্পর্কে তারা জনসচেতনতা বৃদ্ধি কিংবা ক্যাম্পেইনেও তারা অংশ নিয়েছেন। আমাদের সাথে আছেন প্রফেসর মানস চৌধুরী। আপনি শুনলেন প্রফেসর মানস চৌধুরী জনাব মালেক হচ্ছেন যুক্তরাজ্য বিএনপির প্রেসিডেন্ট এবং একই সাথে তিনি বিএনপি চেয়ারপারসনেরও উপদেষ্টা। আপনি শুনলেন তার বক্তব্য, এবং তার পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে যে বাংলাদেশকে তিনি আজকে বিশ্লেষণ করেছেন, যে কারণে আজকের এই পরিস্থিতি। একটি বিষয় তিনি সর্বশেষ বলেছেন যে সজীব ওয়াজেদ জয়, যিনি একটি ভিডিও মেসেজ দিয়েছেন আজকের এই বাস্তবতায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে যাওয়ার পর অথবা বাংলাদেশ ছেড়ে যাওয়ার পর তিনি একটি ভিডিও মেসেজ দিয়েছেন, এবং এখানে একটি 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 মন্তব্য তিনি করেছেন যে আপনারা কি করবেন সেটি এখন আপনাদের বিষয়, এটি আমাদের পরিবারের কোনো বিষয় না। আপনি ভিডিওটি দেখেছেন কিনা? ঘটনাচক্রে একজন পাঠিয়েছিলেন, তাই দেখেছি। আমরা সেই ভিডিওটি আবার একটু দেখতে চাই। আমি সজীব ওয়াজেদ জয় বলছি। আপনারা জানেন এই গত কয়েক সপ্তাহ ধরে আমাদের বাংলাদেশের যে গন্ডগোল সংকট চলছে, এই যে ছাত্রদের কোটা বিরোধী আন্দোলন, কোটার বিরুদ্ধে আমরাও ছিলাম। শুরু থেকেই আমাদের সরকার কোটা সরিয়ে দিয়েছে, আমাদের সরকার তাদের সম্পূর্ণ দাবি মেনে নিয়েছে। এটা আদালতের একটা রায় ছিল, এটা আমাদের সরকারের করা ছিল না। তাও আমরা অ্যাপিল করে দ্রুত এই কোটা তুলে দিই। তাতেও আন্দোলনকারীরা সন্তুষ্ট না। আমরা তাদেরকে আলোচনায় ডেকেছি, আমরা একটা জুডিশিয়াল কমিশন করেছি যে সংঘর্ষে যে হত্যাকাণ্ড হয়েছে সেটার বিচারের জন্য। অনেক পুলিশ অফিসার যারা অতিরিক্ত ফোর্স ইউজ করেছে তাদেরকে আমরা সাসপেন্ড করেছি। তাতেও এই আন্দোলনকারীরা সন্তুষ্ট নয়। আমরা যতই ছাড় দেন, প্রধানমন্ত্রী নিজেই তাদেরকে ডেকেছেন যে আসেন আমরা আলোচনায় বসি, তাতেও তারা সন্তুষ্ট নয়। আমরা যতই ছাড় দিতে থাকি, যতই তাদের দাবি মেনে নিতে থাকি, তারা কিছুতেই সন্তুষ্ট না, তারা খালি দাবি বাড়িয়ে যাচ্ছে। এখন দাবি হচ্ছে যে সরকারের পতন। তবে সরকারের পতন হওয়ার পর কি হবে, কি হবে এটা কেউ ভেবেছে? আমরা বাংলাদেশে গণতন্ত্র রক্ষা করে রাখতে চাই। সরকার পতন করে নতুন সরকার আসার সাংবিধানিক অনুযায়ী শুধুমাত্র একটি উপায় আছে, সেটা হচ্ছে নির্বাচন। আমাদের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে কোনো অনির্বাচিত সরকার 1 মিনিটের জন্য ক্ষমতা নিতে পারবে না। তো তাদের এই নির্বাচনের দাবিও যদি আমরা মেনে নেই, তো তারা তো এই পর্যন্ত কোনো দাবি, আমরা যত দাবিতেই রাজি হয়েছি তারা তাদের দাবি বেরিয়ে যাচ্ছে। তার মানে কি, আমরা যদি এখন এই নির্বাচন সরকার পতনের দাবিও মেনে নিই,
তারা তখন দাবি করবে যে না, এই সরকারের আন্ডারে এই নির্বাচন আমরা মানব না। তখন কি হবে? এটা কেউ ভেবেছে? জানি আমাদের সেই সুশীল সমাজ আবার আলোচনা করছে সেই তত্ত্বাবধায়ক সরকারের অভিজ্ঞতা তো আমাদের আছে, আপনারা ভুলে গেছেন? সেই তত্ত্বাবধায়ক সরকারকে নষ্ট করে দেওয়া হয়েছিল বিএনপির আমলে ইলেকশন রিগ করার জন্য। তারপর যখন আরেক তত্ত্বাবধায়ক সরকার আসলো, দেশের কি অবস্থা হয়েছিল? শেষমেশ সব থেকে বড় কথা যে আমাদের সংবিধানে স্পষ্ট বলা আছে এবং আমাদের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে অনির্বাচিত সরকার 1 মিনিটের জন্য দেশের ক্ষমতায় থাকতে পারবে না। আমরা আওয়ামী লীগ, আমরা আন্দোলন করেছি, আন্দোলন করে এই দেশকে স্বাধীন করেছি, আন্দোলন করে গণতন্ত্র ফিরে এনেছি, আন্দোলন করে আমরা দেশের উন্নয়ন করেছি। আপনারা যে বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনার বিরুদ্ধে বলছেন, আজকে শেখ হাসিনা না থাকলে বাংলাদেশ এতদূর আসতে পারত? অসম্ভব। কেউ কল্পনা করতে পারে নাই যে বাংলাদেশ এরকম উন্নতি করবে, এরকম উন্নয়ন হবে। ঠিক আছে, শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না, আমার পরিবারের আর চিন্তার বিষয় না, আপনারা বুঝবেন। তবে এইভাবে সংঘর্ষ করে, হত্যাকাণ্ড করে ক্ষমতা দখল করা যাবে না। এটা আর আন্দোলন না। যখন পুলিশ হত্যা করা হচ্ছে, নিরীহ মানুষের উপর হত্যা কাণ্ড চলছে, মানুষের বাসায় আগুন দেওয়া হচ্ছে, জার্নালিস্টদেরকে হত্যা করা হচ্ছে, এটা হয়ে গেছে সন্ত্রাস। আর সন্ত্রাস মোকাবেলা শুধুমাত্র একটি ভাবে করা যায়। আমার অনুরোধ, আমাদের ল এনফোর্সমেন্ট, আমরা অনেক ধৈর্য ধরেছি, তবে এখন আর এটা সহ্য করা যাবে না। ল এনফোর্সমেন্ট এজেন্সি, বিজিবি এবং কি আমাদের মিলিটারির প্রতি আমার আহ্বান যে আপনাদের দায়িত্ব হচ্ছে আমাদের দেশের মানুষকে নিরাপদ রাখা এবং আমাদের দেশকে নিরাপদ রাখা, আমাদের দেশের সংবিধানকে নিরাপদ রাখা, সংবিধানকে রক্ষা করা। তার মানে 1 মিনিটের জন্য কোনো অনির্বাচিত সরকার আমাদের ক্ষমতায় আসতে দিবেন না। এটা হচ্ছে আপনাদের দায়িত্ব। কারণ সেইটা হলে আমরা আবার পাকিস্তানের মতন হয়ে যাব। আমাদের যে 15 বছরের উন্নয়ন সব শেষ হয়ে যাবে। বাংলাদেশ এর থেকে আর কোনোদিন ফিরে আসবে না। আমিও সেটা চাই না, আপনারাও সেটা চান না। আমি সজীব ওয়াজেদ জয়, যতদিন আমার পক্ষে সম্ভব আমি সেটা হতে দেব না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র জনাব সজীব ওয়াজেদ জয়, যিনি সাবেক প্রাইম মিনিস্টারের আইসিটি অ্যাডভাইজার যিনি ছিলেন, আপনি শুনেছেন জনাব জয়ের বক্তব্য এবং তিনি বলেছেন যে সাবেক প্রধানমন্ত্রীর উন্নয়নের কথা এবং তারপরে বাংলাদেশের যে পরিস্থিতি হবে সেই বিষয়ে তিনি সতর্ক করেছেন। আপনার কি মনে হয়, মানুষ কি তার এই যে সতর্কতা কিংবা তিনি প্রাইম মিনিস্টার সম্পর্কে যা বলেছেন তার পরিপ্রেক্ষিতে বর্তমানে যে তার আশঙ্কা, এই আশঙ্কার সাথে আপনি একমত কিনা? আসলে শেখ হাসিনার যে পরাজয় এবং তার যে এই পরিণতি, তার জন্য যদি আমি দায়ী করি, তারই তৈরি করা বাহিনী, পুলিশ বাহিনী দায়ী। কারণ সে ব্যর্থ হয়েছে পুলিশ বাহিনীকে কন্ট্রোল করতে। সে পুলিশ বাহিনীকে হয়তো অনেক বেশি পাওয়ার দিয়ে ফেলেছে, যে পাওয়ারের থেকে সে তাদের নিয়ে আসতে পারে নাই, নয়তো তারা তার কথাই শুনে নেই। পুলিশ বাহিনীর যে আমি হত্যাযোগ্য বলবো, এটা কিন্তু আজকে আমাদের দেশ স্বাধীন হয়েছে, এটা কিন্তু থেমেছিল না। আজকে বাড্ডাতেও তারা ওপেন গুলি করেছে। একটা স্বাধীন দেশে কেন তারা এখনো ওপেন গুলি করবে, যেখানে আমরা স্বাধীনতার ঘোষণা করেছি? শেখ হাসিনা দেশের উন্নয়ন করেছে, উন্নয়নের সাথে আমরা আমাদের দেশ থেকে অনেক অর্থ লুটেরও অনেক নমুনা পেয়েছি। তারই হচ্ছে তার
আই এম সরি, দারোয়ান হয়তোবা, হ্যাঁ যে পিয়ন পিয়ন, ইয়া পিয়ন, 400 কোটি টাকা, 400 কোটি টাকা, যে 200 কোটি কি তা আপনি 400 কোটি টাকা যে সে পাচার করেছে 200 কোটি এবং আপনারা দিচ্ছেন। জি বলুন। পাচার করেছে এবং সে যে দেশ থেকে সে বিদেশে পাচার করেছে, তার পিয়ন যদি এই কাজ করতে পারে, তার নেতাকর্মীদের কি অবস্থা? আমি এবং বলছিলাম যে 1000 কোটি টাকা যে লুট হয়েছে, আমাদের রিজার্ভের এখন কি অবস্থা? এই টাকাগুলো বাংলাদেশে ফিরিয়ে আনা হোক, আমাদের দেশ এমনি উন্নত হবে। আমাদের দেশের উন্নত করতে আমাদের দেশের প্রবাসী ভাইরা এবং এই যে টাকা লুটপাট করে নিয়ে আসছে, এটা যথেষ্ট। আমরা দেশ আবার উন্নয়ন করব। সে উন্নয়ন করেছে, আমরা আরো বেশি উন্নয়ন করব। সে পদ্মা সেতু করেছে, কিন্তু সে পদ্মা সেতুতে যে ব্যয় দেখিয়েছে, কয়েক গুণ বেশি ব্যয় দেখিয়েছে। সেই পদ্মা সেতু সেই কয়েক গুণ দিয়ে আরো কয়েকটা পদ্মা সেতু করা যায়। সজীব ওয়াজেদ জয়ের বলেছেন যে তারপরে কি হবে বাংলাদেশের, সে বিষয়ে তার পরিবারের কোনো মাথা ব্যথা নেই বা কিছু করার নেই তিনি বলেছেন। তার মাথা ব্যথা তার পরিবারের নেই, ঠিক আছে, কিন্তু তার পরিবার যে কাজগুলো করে গিয়েছে, বাংলার মানুষ কি তাদের মাফ করে দিবে? তাদের কি বিচার হবে না বাংলার মাটিতে? এই যে হত্যাযজ্ঞ গুলো হয়েছে, পুলিশ বাহিনী করেছে, কিন্তু অর্ডারটা কার কাছ থেকে এসেছিল? তাহলে প্রকৃত খুনিকে। ধন্যবাদ। আমরা বিরতিতে যাব, বিরতিতে যাওয়ার আগে কয়েকটি কল আছে, দেখে কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। কলার আপনার নাম? আমার নাম সাফিন, আমি স্কটল্যান্ড থেকে বলছি। স্কটল্যান্ড থেকে বলছেন, জি আপনার অভিমত? আমার অভিমত হচ্ছে, আমি সজীব ওয়াজেদ জয়ের অভিমত শুনলাম একটু আগে, আপনাদের এখানে প্রচার করলেন। সে বললো তারা দেশ 15 বছরের দেশে উন্নতি করছে, উন্নয়ন করছে, কিন্তু তার মাঝে ইন্ডিয়ান এজেন্সি দিয়ে পুরা এই যে আর্মি বলেন, পুলিশের মধ্যে বলেন, ইন্ডিয়ান এজেন্সি ঢুকাইছে, মানুষ ঢুকাইছে, এগুলোর কথা তারা স্বীকার করে না কেন? এই যে এগুলা নিয়ে আলোচনা হচ্ছে, মানুষ বলতেছে যে মানুষ হত্যা করতেছে, আজকে সন্ধ্যার পরেও তো এখানে মারা গেছে। যারা মারা গেছে ওইখান থেকে আমি খবর পাইছি, তারা ওই ইন্ডিয়ান এজেন্সির মানুষরা, র এজেন্টের মানুষরা জড়িত, এরা মারতেছে মানুষদেরকে। মারার পরে ওইখানেই তারা ওই আমাদের বাংলাদেশের আর্মি ওদেরকে প্রোটেক্ট করে সেই পজিশনে রাখতেছে। এইটার কথা নিয়ে কেউ তুলতেছে না কেন? ধন্যবাদ আপনাকে। যাচ্ছি পরের কলে, দেখে কে আছেন লাইনে। আমাদের সাথে আরেকজন অতিথি আছেন, ডক্টর মুজিবুর রহমান, তিনিও যোগ দিবেন। দেখে কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। বলুন আপনার অভিমত। আচ্ছা, আমি এই সজীব ওয়াজেদ জয়ের শুনলাম। ও তো মানে ওর মায়ের চেয়ে আরো মানে একটু বাইরে মিথ্যা বলে, মানে ওদের রক্তের মধ্যে মিথ্যা, বুঝছেন? মানে কি বলবো, দেশটা 12টা বাজিয়ে ফেলছে, 70 হয়েছে, ডেমোক্রেসি একদম মার্ডার করে ফেলছে, ডেমোক্রেসি। রাতের ইলেকশন করছে। আমার কাছে প্রুফ আছে। আমি ডেনমার্কে গেছিলাম গত বছর আমার এক ফ্রেন্ডকে দেখা করতে। ওইখানে গিয়ে পাইলাম একটা স্কুলের টিচার ছিল, হিন্দু ছেলে। ও বলছে আমি ভাই রাতে একা 420টা ভোট দিছি। এরকম ডাকাতি করছে ওরা। মানুষের নাগরিক অধিকার হরণ করছে। আগে মানুষের একটা আপনার ট্যাক্স দিলে, একটা স্ট্যাটাস দিলে চিন্তা করতো যে কয়বার এটা দিব কি দিব না, আমাকে ফ্যামিলি কি এফেক্ট হবে বাংলাদেশে। ধন্যবাদ আপনাকে। না শুনুন, আপনি শেষ করতে দেন। শেষ করুন। আপনারা সাংবাদিকরা এই আওয়ামী লীগের বলুন, শুনছি। এই দেশে কি ক্যাশ আমাকে কি যখন বিরোধী দলে ছিল তখন কি এই সুনাক কি ব্যান করছিল যে কোনো টিভিতে ইয়ে দেওয়া যাবে না? আজকে 1 মিনিটের ভিতরে কিভাবে তারেক রহমানের বক্তব্য দেওয়া হলো? আওয়ামী লীগের পেয়েছিস এই দেশে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে, আগুনের সন্ত্রাস আওয়ামী লীগ থেকে শুরু হয়েছে। আমি তখন ছোট ছিলাম, 96-এ যখন ওরা সন্ত্রাস শুরু করলো, একটা বাচ্চার মধ্যে 27 জন না কয়জন মানুষের পুরো মারছে। এগুলা সব আজকে আমি নিজে দেখছি। যে আর্মি বলতেছে এই রয়ের পুলিশ গুলা যারা ইয়ে করছিল, গুলি করতে আজকে সন্ধ্যার দিকে, ওগুলার আটক করছে। আচ্ছা, ধন্যবাদ। আপনি আপনার প্রসঙ্গ অনেকগুলি আছে, আমাদের সময়ও খুব সংক্ষিপ্ত। এই যে সময়টা আসলে আনলিমিটেড না। কলার হিসাবে নিশ্চয়ই আপনি এতটুকু আপনি বুঝবেন। ধন্যবাদ আপনাকে। যাচ্ছি পরের কলে, দেখে কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম। আপনার নাম? জি, আমার নাম এনামুল হক। জনাব এনামুল হক। জি ভাই সাহেব, প্রথমে আমি জি
আমার অর্থ হইল আমার বয়স প্রায় 60-এর কাছাকাছি। জি। তো আগে ধরেন 1980 সালে, 82 সালে, 83 সালে অনেক ফিল্ম দেখতাম, ইন্ডিয়ান ফিল্ম। ওই ফিল্মে যারা বিলিয়নের হাত, এর চেয়েও বেশি আমাদের দেশের সাবেক প্রাইম মিনিস্টার বিলিয়নের হাত করে গেছে। কিরকম? উনি যখন হসপিটালে যান তখন মায়া খাওয়া করে, কি জানি আদর করে লোকে বুকে টানিয়ে, কিন্তু আবার যখন উনি ঘরে ফিরে যান তখন লোকদেরকে হত্যা করার আদেশ। আমরা সবাই বাংলাদেশি, সবাই বাংলাদেশকে নিয়ে ভালোবাসি, এবং যার হত্যা ওই খুন করতে সবরে কামনা করুক এবং আমাদেরকে পাপিষ্ট থেকে মুক্ত করছে। ভালো থাকবেন। সালাম আলাইকুম। যাচ্ছি পরের গুলো দেখে কে আছেন? আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম। হ্যালো, আপনার নাম? জি, আমি ফারজানা বলছি লন্ডন থেকে। ফারজানা, লন্ডন থেকে, আপনার অভিমত? জি, আমার অভিমত হলো যে ৭১ এখন যে বর্তমানে আমরা কিছু চিত্র আমাদের সামনে আসছে, যে লুটপাট এবং গণভবনের যে লুটপাট সেটা সামনে আসছে, এবং সেটা দেখে অনেকেই আমরা আহত হচ্ছি। এইরকম লুটপাট আমরা অ্যাকচুয়ালি আশা করি না, এবং এর জন্য কিন্তু এই আন্দোলনটা ছিল না। কিন্তু যেটা স্বাভাবিক যে ৭১-এর পরেও কিন্তু এ ধরনের লুটপাট হয়েছিল, কিন্তু এরপরও আমরা দেশটাকে সঠিক সুন্দরভাবে কিন্তু করে নিতে পেরেছিলাম। হাজার হাজার কোটি টাকা যেভাবে দেশে বিদেশে পাচার হয়েছে গত ১৫ থেকে ২০ বছরে, সেই ক্ষতি সামলিয়ে যদি আমরা আজকে উঠতে পারি, যে ইনশাল্লাহ আমি মনে করি এই ক্ষতিটাও আমরা সামলায় উঠতে পারবো। তবে আমাদেরকে এই ক্ষোভের বশবর্তী হয়ে বীরশ্রেষ্ঠদের যে ভাস্কর্য বা বঙ্গবন্ধুর যে ভাস্কর্য বা ধানমন্ডির ৩২ নাম্বার, এগুলা ভাঙা উচিত না, এগুলাকে রক্ষা করা উচিত। আজকে আমি দেখেছি যে আমাদের অনেক মুসলমান ভাইয়েরা তারা মন্দিরে পাহারা দিচ্ছেন, যেভাবে তারা পাহারা দিয়ে একটা সুশৃঙ্খল ভাবে সবকিছু মেনটেন করা ট্রাই করছেন। আমাদেরও উচিত সেইভাবে সবকিছু সুন্দরভাবে দেশটাকে গড়তে সাহায্য করা, হিংসা বা ক্ষোভের বশবর্তী হয়ে যেন আমরা ক্ষতির দিকে আর না যাই। অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে যুক্তরাজ্য বিএনপির সেক্রেটারি এবং দপ্তর সম্পাদক ডক্টর মুজিবুর রহমান, জয়েন্ট সেক্রেটারি এবং দপ্তর সম্পাদক জেনারেল ডক্টর মুজিবুর রহমান আছেন। অসংখ্য ধন্যবাদ আপনি আসার জন্য। আপনাকে 10টার পরবর্তী অনুষ্ঠানে আমরা আপনাকে রাখবো, কিন্তু এই মুহূর্তে আমাদের 10টার নিউজের ব্রেকে যেতে হবে। এই মুহূর্তে আমি আপনার কাছে যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে যে এই যে সর্বশেষ কলার যেটি বলেছেন যে ধ্বংসাত্মক কাজ এবং একই সাথে হিংসাত্মক কাজ, যেটি আজকে রিভলিউশনের পরবর্তী যে সিনারিও, এই সিনারিও দেখে যারা রিভলিউশনের সাথে জড়িত ছিলেন, যারা সমন্বয়ক, তারাও কিন্তু হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে কোনো ধরনের ধ্বংসাত্মক কাজের কোনো ধরনের বরদাস্ত করা হবে না। কিন্তু এটি কারা করছে? এটি কি সাধারণ জনগণ করছে নাকি এখানে কোনো ইন্ধন আছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে এবং আজকে অনুষ্ঠান যারা দেখছেন সহ আমার আলোচক সভাপতি এবং আমার বোন, এবং আজকে প্রথমে আমি দর্শক সহ দেশ বিদেশের সবাইকে লাল বসন্তের শুভেচ্ছা এবং সবাইকে আমি বলবো এক নবজাগরণ ঈদ মুবারক। বাংলাদেশের ছাত্র সমাজ, ছাত্র জনতা স্বাধীনতার 53 বছর পরে এসে যে স্বাধীনতা সার্বভৌমত্ব উপহার দিয়েছে বাংলাদেশের 18 কোটি মানুষকে, প্রথমে তাদেরকে ধন্যবাদ এবং তাদের প্রতি কৃতজ্ঞতা, এবং যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এক নতুন বাংলাদেশ, আমরা দেশে বিদেশে সবাই অভিভূত। আজকে যদি আপনি ইস্ট লন্ডন পাড়ায় যান, যারা লন্ডনে আছেন তারা বুঝতে পারবেন আসলে আমরা কোথায় ছিলাম। মানুষের অনুভূতিটুকু, আমরা রাজনীতি করি ঠিক আছে, সমাজের সাথে থাকি, ভুল ত্রুটি আমাদের হয়, কিন্তু সাধারণ জনগণ এরা তো সবাই এক দল করে না। আজকে যদি আপনি হোয়াইট চ্যাপেল এরিয়া, স্টেপনি গ্রিন, মাইল্যান্ড, স্টার্টফোর্ড, আলতাবালি, শহীদ আলতাবালি পার একটু যারা খোঁজ রাখেন তারা দেখতে পারবেন আসলে বাংলাদেশের মানুষ কোন অবস্থায় ছিল আর কোন জায়গা থেকে ফিরে আসছে। আমরা যদি 7000 মাইল দূরে বসে এরকম অনুভূতি হয় যারা দেশের মধ্যে আছে, একটু যদি আমরা বাস্তবিক করতে চিন্তা করি, বাস্তবিক আমি এই মুহূর্তে বাংলাদেশের মাটিতে 18 কোটি মানুষের মনে কি করছে, এইটা অনুভব করলে বোঝা যায় মানুষ যে, আমি এটাকে কম্পেয়ার করতে চাই না, সব কোনো কিছুই একসাথে কম্প্যাটেবল হয় না। কিন্তু 71 সালে স্বাধীনতা অর্জনের পর হয়তো মানুষ কম ছিল বিদায় এর চেয়ে বেশি অংশগ্রহণ ছিল, আনন্দ ছিল, কিন্তু
এত যে প্রকাশ, হয়তো বলতে পারি 18 কোটি মানুষ, এখন আমরা 3 গুণ মানুষ হয়েছি। এটা অন্য ধরনের স্বাধীনতা, অন্য এক অনুভূতি, বিকজ মানুষ জাগরিত হয়েছে। আমরা স্বাধীনতা, মানুষ কথা বলার স্বাধীনতা, আমরা একটা ভূখণ্ড ছিল, পতাকা ছিল, আমরা অন্য কোনো দখলদার বাহিনী থেকে মুক্ত হই নাই। নিজের দেশের ভিতরে দুটি পক্ষ হয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে এক পকেটে রাখে সাধারণ মানুষে, এবং বাংলাদেশের যদি ভৌগোলিক অবস্থান দেখেন, এটা হচ্ছে এক কেন্দ্রিক। এখানে সারা দুনিয়াতে দেখেন একটা দেশের ভিতরে শিয়া সুন্নি আছে, অথবা উপজাতি বাঙালি বা এরকম থাকে। বাংলাদেশে কিন্তু 99% মানুষ একই সমতলের বাসিন্দা, একই ভাষায় কথা বলি, এবং খাওয়া দাওয়া, পোশাক পরিচয়, কালচারাল অলমোস্ট এক। এই দেশটাতে যে বিভেদ ছিল, এই বিভেদের বিরুদ্ধে মানুষের আজকের বিজয়। আমি সত্যি বল, যে কোনো সহিংসতা, যে কোনো অরাজকতা একটা মানব সন্তান হিসাবে কেউ সমর্থন করে না। এবং আপনি দেখেন এখনো কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারটা হয় নাই, মাত্র 4-5 ঘন্টা, কিন্তু আপনি দেখবেন যারা আন্দোলন করছে, এই যে এই প্রজন্মের আমাদের অহংকার, বিশ্বের অহংকার, তারা প্রমাণ করছে। আমি শুধু ইমোশনালি বললে হবে না, দে প্রুভড দে আর কোয়ালিফাইড পারসন, দে আর স্কিলড, দে নো হাউ টু টক। Not only Bangladeshi media, they have spoken to international media, Al Jazeera, Deutsche Welle, CNN, BBC, all are impressed. All are impressed. So, আমরা তাদের জন্য প্রাউড ফিল করি। এবং এই দেশটা রাজনীতিবিদ, ইয়াং ছাত্র সমাজ, যারা আইনশৃঙ্খলা বাহিনীর, আমরা এখনো বিশ্বাস করি, হয়তো অনেকে চাপে পড়ে, অনেকে লুভে পড়ে, বাংলাদেশের পক্ষের মানুষ এখনো দেশে বেশি। অতএব সবাই মিলে যে কোনো ধরনের সাময়িক যে অরাজকতা বলেন, এবং আপনি দেখবেন আজকে ম্যাডাম খালেদা জিয়া, বিএনপির চেয়ারপারসন, উনি অসুস্থ থেকে একটা স্টেটমেন্ট দিচ্ছেন। উনার একটা স্টেটমেন্ট শুধু কি বলছেন, কোনো ধরনের প্রতিহিংসা প্রতিরোধ করা যাবে না। বিএনপির তারেক রহমান এখান থেকে বলছেন, মেসেজ দিচ্ছেন, ইভেন সেনাবাহিনী বলছেন, ছাত্ররা যারা, তারা কিন্তু বারবার প্রত্যেকে ফেসবুকে লাইভে এসে বলতেছে। একটা কথা বলি, এখানে আর্মির প্রধান, আমাদের সংশয় আছে এত সহজে এগুলা সবকিছু হয়ে যাবে এরকম না। উনি বলছেন ঘরে ফিরে যাও। No, they are not going to go home. No one will go back home until they want to see a proper interim government that led by the revolutionary people. Unless they see it, they are not going to back home. If they want to go back home, who will check them? Who will guide them? Because তারা থাকতে হবে। হ্যাঁ, তারা হয়তো পাহারা দিবে, বাই রোটেশনে দিবে। তারা অনেক কষ্ট করছে গত 3-4 সপ্তাহ ধরে। বলতে পারেন কেউ সকালে শিফট করবে, বিকালে শিফট করবে, তারা রাস্তায় পাহারা দিবে যাতে কোনো অরাজকতা সৃষ্টি না হয়। তারা পাহারা দিবে আমাদের এই অর্জিত স্বাধীনতা যাতে বেহাত না হয়। এই বেহাত না হওয়ার জন্য তারা থাকবে। এবং এরা কারা? এরা 2018 সালে যারা রাষ্ট্র সংস্কার এবং নিরাপদ সরকার আন্দোলন করেছে। আমরা বিশ্বাস করি তারা যেহেতু তারা এতটুকু পর্যন্ত আসতে পেরেছে, তাদেরকে আমরা রাখি। তারা এদেশের মানুষের জান মালের নিরাপত্তা, যদি আইনশৃঙ্খলা বাহিনীর সবাই একসাথে কাজ করে, আমরা এখনো বিশ্বাস করি সবাই যে ভিতরে ভিতরে 15 বছরের লুটতরাজ, 15 বছরের মানে ইনসেকশন একটা প্রশাসনে, কোন একটা সেক্টর বলবেন, আমি আসলে কোনো পক্ষ নিয়ে বলতেছি না, বাংলাদেশের পক্ষে বলতেছি। এই যে যেহেতু সবাই আমরা বাংলাদেশের পক্ষে, আজকে এই পক্ষের ভিতরে আইনশৃঙ্খলা বাহিনী আর রাষ্ট্রের মানুষ আগে যে যা করার করছেন, বয়ে করেন, লুবে করেন, এখন কিন্তু বাংলাদেশটাকে রক্ষা করতে হবে। মানে এই বাংলাদেশ আমাদের সবার। এই যে 2টা ইনসিডেন্ট, আমরা মনে করো প্রপার ইনভেস্টিগেশন হবে, হওয়ার পরে এখানে আপনি জানেন এত বড় রাহুগ্রাস, একটা 15 বছর 18 বছরের, তাহলে এখানে অনেকগুলা থাকতে পারে এলিমেন্ট, ওরা সেপারাইজ করতে পারে। আমি এই আওয়ামী লীগের মতো সব সেপারাইজ করে ফেলে এটা বলবো না। এখানে অন্য জনেরও 2-1 মানুষ অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করতে পারে। এগুলো শক্ত হাতে দমন করতে হবে। এবং আমাদের ছাত্র সমাজ, জনতা, নাগরিক, সুশীল, রাজনৈতিক দলগুলোর অ্যাক্টিভিস্ট যারা আছেন, এরা বাংলাদেশের পক্ষের, আমি বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি প্রবাস থেকে সবাই শক্ত হাতে এগুলো দমন করবেন। আজকে আমার বোন বলছেন যে যারা মুসলমানরা আমাদের সংখ্যালঘু ভাইদের মন্দির পাহারা দিচ্ছে, স্যালিউট, উই হ্যাভ টু ডু ইট। আমরা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ। অবশ্যই, ধন্যবাদ। আমাদের অতিথি আছেন প্রফেসর মানস চৌধুরী। আপনার কাছ থেকে শেষ মন্তব্য জানতে চাইবো প্রফেসর চৌধুরী, যে আগামীকাল কোন বাংলাদেশ আপনি দেখতে চান? আচ্ছা, আমার মনে হয় যে যেহেতু আপনাদের সময় নেই,
আর যেহেতু ব্রিটেনের বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক আসছেন, এটা জানলে আমার থেকে আগে থেকেই নম্রতা থাকা উচিত ছিল। মুশকিল হচ্ছে যাওয়ার আগে ভালো লাগতো যদি তাদের মডেলের গণতন্ত্রের আমি একটা বিরাট প্রশংসা করে যেতে পারতাম। যখন জনাব মানে প্রেসিডেন্ট বলছিলেন তখন যেরকম একটা নিখাদ গণতন্ত্রের চেহারা তিনি উপস্থিত করছিলেন, আমাদের স্মৃতি বিএনপির গণতন্ত্র এরকম নয়। এটা দর্শকদের না জানালে মনে হতে পারে আমি জাস্টিফাই করতে বসছি। আমার বন্ধু, আপনি কি মনে করেন যে বিএনপি শিক্ষা নিয়েছে? তাড়িয়ে ধরা হয়েছে। প্রফেসর চৌধুরী, আমি দুঃখিত, আমি প্রশ্নটি করার ফলে আমরা সহাস্যে, যেহেতু দুইজন বন্ধু বসছেন, কখনো দেখাও হতে পারে, আমরা সবাই বয়স হয়ে গেছে, বসে যাতে একটু চা খেতে পারি, কিন্তু পরস্পরকে জাস্টিফাই করে না। তো আপাতত আমি বলতে চাই এটুকুই যে উনি যে গণতন্ত্র দেখেছেন বিএনপির সময়, আমি সেই গণতন্ত্র দেখি নাই। তবে অবশ্যই বেগম খালেদা জিয়ার মুক্তিতে আমি খুশি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ প্রফেসর চৌধুরী, আপনার মূল্যবান সময়ের জন্য, বিশেষ করে বাংলাদেশের গভীর রাতে। আজকের দিনে সবচেয়ে বড় স্টার আমাদের তরুণ প্রজন্ম। নাজা, আগামীকালকে কোন বাংলাদেশ আপনি দেখতে চান? ধন্যবাদ। আগামীকালের বাংলাদেশের কথা যদি বলি, আমাদের বাংলাদেশ গড়ার কাজ কিন্তু গতকাল থেকেই শুরু হয়ে গেছে। আগামী দিনের বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ, সাম্প্রদায়িক দাঙ্গাহীন বাংলাদেশ আমরা দেখতে চাই, যেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ প্রত্যেক মানুষ তাদের যথাযথ অধিকার পাবে। যেখানে আমি হিন্দু দেখে আমার উপর হামলা করা হবে, বা আমি অতীতে কি করে আসছি তার জন্য তাকে টেনে নিয়ে এসে আমার উপর আবার জুলুম করা হবে, এরকম বাংলাদেশ আমরা চাই না। হ্যাঁ, 15 বছর তারা আমাদের শাসন করেছে, তাদের উপর অনেক ক্ষোভ আছে, তারা আমাদের উপর অনেক অন্যায় অবিচার করেছে, তা আমরা সবার সব মনে আছে। বাট আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মক্কা বিজয়ের পর মক্কাবাসীকে ক্ষমা করে দিয়েছিলেন। আমি বিএনপি লোকদের আহ্বান জানাবো, হ্যাঁ, আপনারা বিরোধী দলে ছিলেন, আপনাদের মনে অনেক ক্ষোভ আছে, আপনাদের নামে অনেক মামলা হয়েছে, আপনাদের পরিবার অনেক কিছু ভোগ স্বীকার করেছে, বাট আপনারা এগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। আসেন আমরা সবাই হাতে হাত মিলিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়ার পরিকল্পনা করি, যেখানে আমরা আমাদের বাংলাদেশকে দ্বিতীয় কান্ট্রি থেকে প্রথম কান্ট্রিতে নিয়ে যেতে পারি, এবং যেখানে আমরা আমাদের মাথা বুক উঁচু করে বলতে পারি যে না, আমরা বাংলাদেশ গড়তে পেরেছি এবং আমরা বাংলাদেশের মানুষের অধিকার নিশ্চিত করতে পেরেছি। জনাব মালিক, আপনার কাছে শেষ মন্তব্য জানতে চাই, আগামীকালকে কোন বাংলাদেশ আপনি দেখতে চান? সময় সত্যি কথা, আমার বোনের সাথে আমি একমত যে আমরা এমন একটা বাংলাদেশ যেটা দেখতে পাই, যে প্রফেসর সাহেব উনি বললেন যে ডেমোক্রেসি মানে অনেক দুঃখ থাকবে, কষ্ট থাকবে, বাট আলটিমেটলি ডেমোক্রেটিক সিস্টেমটা যদি চালু থাকে, যেমন এই দেশে উদাহরণস্বরূপ যদি বলি, এই দেশে তারা ওয়েস্টমিনস্টার স্টাইল অফ ডেমোক্রেসি তারা প্র্যাকটিস করেন, আমরা এটাতেও বেনিফিশিয়ারি। যেমন এটা যদি তারা আজকে, যেমন ওই যে ইংলিশ আইডিয়াল, যেটা ওই যে ব্রিটিশ ন্যাশনাল পার্টি যারা করছে, হ্যাঁ, তো এটা ইজ এ ভেরি ডেঞ্জারাস। যে বিষয়টা আগামীকালকে কোন বাংলাদেশ, তারা যদি ব্রিটিশ বাংলাদেশ ব্রিটিশ বললেই তখন আমরা এটার মধ্যে হয়ে যাই। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একটা ক্লিয়ার গাইডলাইন দিয়েছেন যে আমরা বাংলাদেশি, এবং আমরা যে মাল্টি পার্টি সিস্টেম ডেমোক্রেসি, আমরা মাল্টি কালচারাল সোসাইটি, আমরা মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ মিলেই আমরা এই দেশটা, আমরা যে কারণে আমরা বাংলাদেশি, এই দেশ আমরা করতে চাই। আমাদের নেতা তারেক রহমানও এই বিষয়টাও বলেছেন যে উনি আপনাকে সালাম দিয়েছেন, এবং আপনার কলা কৌশলী বা শ্রোতা দর্শককে উনি সালাম দিয়েছেন, এবং উনি দোয়া চেয়েছেন যাতে আমাদের নেত্রীও মুক্তি আসেন, এবং আগামীতে যাতে আমরা ফ্রি ফেয়ার ইলেকশনের মাধ্যমে আমরা একটা সুন্দর, একটা গণতান্ত্রিক, একটা সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার যাতে আমরা ফিরিয়ে নিয়ে আসতে। অসংখ্য ধন্যবাদ ডক্টর মুজিব, আপনি থাকবেন। আমরা 10টা নিউজের পরে আবার শুরু করছি অনুষ্ঠান। দর্শক দেখছিলেন অভিমত অনুষ্ঠান। আমরা যাব 10টার নিউজের বিরতিতে, এবং বিরতির পর আবার অভিমত অনুষ্ঠান এবং নতুন অতিথি নিয়ে আমরা আসছি আবার আপনাদের সামনে। সঙ্গেই থাকবেন।
Mega sale at Masala Bazaar from July 22nd to 28 at Masala Bazaar in Small Heath, Perry Bar, and Smethwick, Birmingham. Enjoy incredible discounts of 20 to 40% on a wide range of products, including frozen fish, fresh meat, spices, seasonal fruits, and fresh vegetables. Spend £100 and receive a free Rui fish. Discover unbeatable prices. Enjoy our extensive car parking facilities. Don't miss out. Shop smart at Masala Bazaar. Al Haramain Madrasa and Quran schools for boys and girls certified.